আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শৈবাল ও ছত্রাক অধ্যায়ের লেকচার 2-এ তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকের লেকচারে আমরা কথা বলবো হচ্ছে শৈবালের জনন বা রিপ্রোডাকশন অফ অ্যালগি নিয়ে। সো শৈবাল আসলে কত উপায়ে বংশবৃদ্ধি করতে পারে বা প্রজনন ঘটাতে পারে সেগুলো যদি আমরা একটু প্রথমে লিখে ফেলি। দেখো, শৈবালের জননের মধ্যে আমরা দেখতে পাবো শৈবাল অঙ্গের মাধ্যমে জনন ঘটায়, অর্থাৎ যেটাকে আমরা বলবো অঙ্গজ জনন। যেটাকে কি বলবো? অঙ্গজ জনন। ঠিক আছে, যেটা শৈবালের দেহের মাধ্যমে বা অঙ্গের মাধ্যমে জনন ঘটাতে পারে। আরেকটা হচ্ছে তোমার অযৌন জনন। অযৌন জনন মানে হচ্ছে যেটা হয় স্পুরের মাধ্যমে। স্পুর কি, অযৌন জনন কি, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। শৈবালের মধ্যে আমরা কি দেখবো? অযৌন জননের মাধ্যমে শৈবাল বংশবৃদ্ধি করতে পারে। আরেকটা হচ্ছে তোমার যৌন জনন। যৌন জননটা বা সেক্সুয়াল রিপ্রোডাকশন তোমরা সবাই তো জানো, সেটা হচ্ছে কি জনন কোষ, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু, অর্থাৎ স্ত্রী জনন কোষ বা পুংজনন কোষের মাধ্যমে যে জনন হবে সেটা তো যৌন জনন, তাই না? তাহলে প্রথমে আমরা যে জনন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অঙ্গজ জনন। তো অঙ্গজ জনন নিয়ে প্রথমে আমরা চলো একটু কথাবার্তা বলি। তো অঙ্গজ জননের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শৈবালের কয়েক ধরনের অঙ্গজ জনন দেখা যায়। তার মধ্যে আছে কোষ বিভাজন, খণ্ডায়ন, হরমোগোনিয়ামের মাধ্যমে হয়, টিউবারের মাধ্যমে হয় এবং কুড়ি সৃষ্টির মাধ্যমে হয়। চলো আমরা প্রত্যেকটা দেখে ফেলি। প্রথমত কোষ বিভাজনের মাধ্যমে কারা অঙ্গজ জনন করে? তারা মূলত হচ্ছে এককোষী শৈবালরা। এককোষী শৈবাল তারা কোষ বিভাজনের মাধ্যমে তারা অঙ্গজ জনন ঘটায়। যেমন ধরো, এটা একটা এককোষী শৈবাল, সেটা তার কোষ বিভাজনের মাধ্যমে দুইটা কোষ তৈরি করলো। এখন দুইটা কোষ দুইটা শৈবাল হিসেবে সে জীবন ধারণ করবে, এইরকম আর কি। তাহলে এককোষী শৈবালের মধ্যে উদাহরণ হিসেবে আমরা কি দিতে পারি? ইউগ্লিনা। ইউগ্লিনা হচ্ছে একটা এককোষী শৈবাল যেটা কোষ বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করতে পারে। একটা হচ্ছে খণ্ডায়ন। খণ্ডায়নটা কি? খণ্ডায়ন হচ্ছে ধরো একটা সূত্রকার শৈবাল। যেমন ধরো এখানে যে একটা শৈবাল, এটা একটা সায়ানোব্যাকটেরিয়া, এটা একটা শৈবাল, নীলাভ সবুজ শৈবাল যেটাকে তোমরা বলো। এটা দেখতে পাচ্ছ একটা প্রত্যেকটা কোষ একটার পর একটা তোমার যুক্ত হয়ে হয়ে একটা সুতার মতো বা সূত্রকার একটা গঠন তৈরি করছে। এটাকে আমরা বলবো সূত্রাকার শৈবাল বা ফিলামেন্টাস শৈবাল। তো এই সূত্রকার শৈবাল অনেক সময় দেখা যায় মাঝখানে কোনো একটা অংশ ভেঙে গেল, তাহলে দুইটা খণ্ড তৈরি হয়ে গেল এবং দেখা যায় পরবর্তী দুইটা খণ্ডের যে কোষগুলা পরপর আরও কোষ তৈরি হয়ে এবং নতুন দুইটা তোমার শৈবালের জন্ম দিতে পারে। তাহলে এই ব্যাপারটাকে আমরা বলবো খণ্ডায়ন, অর্থাৎ কোনো সূত্রকার শৈবাল যখন খণ্ডিত হয়ে দুইটা অংশে ভাগ হয়ে যায় এবং দুইটা খণ্ড দুইটা শৈবালের জন্ম দিতে পারে। তাহলে আমরা খণ্ডায়ন কোথায় দেখব? দেখো, খণ্ডায়ন দেখব হচ্ছে সূত্রাকার বা ফিলামেন্টাস শৈবালের মধ্যে। সূত্রাকার, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ফিলামেন্টাস শৈবালে। ফিলামেন্টাস শৈবালে এইটা খণ্ডায়ন দেখা যায়। এবং কোন কোন সূত্রকার শৈবালের মধ্যে আমরা এটা দেখতে পাবো? যেমন ধরো, সূত্রকার শৈবালের মধ্যে আছে নোস্টক, ঠিক আছে, তারপর আছে তোমার ওসিলাটোরিয়া। এগুলা হচ্ছে সূত্রকার শৈবাল, যেগুলা আমরা এদেরকে চিনি আসলে সায়ানোব্যাকটেরিয়া হিসেবে। সায়ানোব্যাকটেরিয়া, নোস্টক এবং ওসিলিটোরিয়া হচ্ছে কি ব্যাকটেরিয়া? সায়ানোব্যাকটেরিয়া। এখন হচ্ছে দেখো, আমরা আরেক ধরনের অঙ্গজ জনন লক্ষ্য করব, যেটা হচ্ছে বলা হচ্ছে হরমোগোনিয়াম সৃষ্টির মাধ্যমে। হরমো শব্দের অর্থ হচ্ছে গতিশীল, গোনিয়া মানে হচ্ছে প্রজননের অংশ, তার মানে এমন প্রজননের অংশ যেটা হচ্ছে গতিশীল। যেটা মূলত কিভাবে হয় আমি বলি তোমাদেরকে। এই হরমোগোনিয়াম দেখা যায় হচ্ছে সূত্রকার শৈবালের মধ্যে বা ফিলামেন্টাস শৈবালের মধ্যে, ঠিক আছে। ধরো এটা হচ্ছে একটা সূত্রকার শৈবাল বা নষ্টক, ঠিক আছে। তো এই নষ্টক বা সূত্রকার এই শৈবালের মধ্যে তোমরা দেখবা অনেক সময় এরকম একটা বড় কোষ দেখা যায়। শৈবালের যে সূত্রাকার শৈবালের তার দেহের মধ্যে এরকম একটা বড় ধরনের কোষ দেখা যায়, স্বচ্ছ বড় কোষ, যেই কোষটাকে বলা হয় হেটারোসিস্ট। আমরা কি বোঝাচ্ছি? আমরা হচ্ছে হরমোগোনিয়াম কিভাবে তৈরি হয় সেটা বোঝাচ্ছি, হেটারোসিস্ট। তো হেটারোসিস্ট হচ্ছে কি একটা এমন কোষ যেটা হচ্ছে অন্যান্য কোষের থেকে বড়। হেটারোসিস্ট হচ্ছে অন্যান্য কোষের থেকে বড়। এটা হচ্ছে একটা বড় স্বচ্ছ কোষ, ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো। এবং যেটার কোষ প্রাচীর হচ্ছে দুই প্রাচীর বিশিষ্ট। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা প্রাচীর আছে, দুই প্রাচীর বিশিষ্ট আমরা কোষ প্রাচীর দেখব। এবং সেই হেটারোসিস্টের একটা বিশেষ বৈশিষ্ট্য, এই কোষটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সে নাইট্রোজেন সম্বন্ধন বা ফিক্সেশন করতে পারে। নাইট্রোজেন সম্বন্ধন বা ফিক্সেশন কি আমি বলি, দেখো বায়ুমণ্ডলে আমরা জানি মুক্ত নাইট্রোজেন আছে, যে মুক্ত নাইট্রোজেন কিন্তু উদ্ভিদ ব্যবহার করতে পারে না। তো এই যে সায়ানোব্যাকটেরিয়াগুলা বা এই সূত্রকার শৈবালগুলা কী করে এই ধরনের বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন আছে এই নাইট্রোজেনগুলোকে অ্যামোনিয়া বা নাইট্রোজেনের বিভিন্ন যৌগে রূপান্তরিত করে, ফলে সহজে উদ্ভিদ কী করতে পারে? ওই যৌগগুলা গ্রহণ করে বা ওই নাইট্রোজেনের ওই আয়নগুলোকে গ্রহণ করে তার নাইট্রোজেনের ঘাটতি সে পূরণ করতে পারে।
তাহলে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে, যেটা গ্যাসীয় অবস্থা থাকে, এটাকে বিভিন্ন যৌগে, নাইট্রোজেনের বিভিন্ন যৌগে কনভার্ট করাকে বলা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন। এটা করে থাকে কে? হেটারোসিস্টের মধ্যে এটা হয়ে থাকে। কেন হেটারোসিস্টের মাধ্যমে এটা হয়? কারণ হেটারোসিস্টের মধ্যে একটা এনজাইম থাকে যেটাকে তোমার নাইট্রোজেনাস এনজাইম বলে, ঠিক আছে? এই এনজাইমের কারণে তোমার কি হয়ে থাকে, সে নাইট্রোজেন সম্বন্ধন বা নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে। তাইলে আমরা অনেক সময় কি হয় দেখো, এই হেটারোসিস্টের কথা কেন বললাম, দেখো যে সূত্রকার শৈবালগুলা থাকে সেগুলা হেটারোসিস্ট অঞ্চলে এখানে ভেঙে যায়, ঠিক আছে? এই অঞ্চলগুলোতে অর্থাৎ হেটারোসিস্ট অঞ্চলে এখানে ভেঙে যায়। তো এখানে ভেঙে গেলে হয়ে গেল কয়টা খণ্ড? 2টা খণ্ড। এবং এই খণ্ডগুলা আসলে কি করতে পারে? গতিশীল থাকে বা মুভমেন্ট করতে পারে এরকম, ঠিক আছে? তো এই খণ্ডগুলা থেকে তখন এই খণ্ডগুলাকে আমরা বলবো কি? গতিশীল। এই খণ্ডগুলাকে বলবো হচ্ছে হরমোগোনিয়াম। কি বলবো এগুলাকে? হরমোগোনিয়াম। এখানে হরমোগোনিয়াম, হরম অর্থ হচ্ছে কি? গতিশীল, গনিয়া হচ্ছে অর্থ হচ্ছে কি? জননাঙ্গ। তাহলে হরমোগোনিয়া কি? এগুলা যেহেতু মুভমেন্ট করতে পারে এই খণ্ডগুলা, সেজন্য এগুলাকে হরমোগোনিয়াম বলা হচ্ছে। এবং পরবর্তীতে এই খণ্ডগুলার থেকে আরও নতুন নতুন কোষ তৈরি হয়ে 2টা কি তৈরি হবে? নতুন শৈবাল, সূত্রকার শৈবাল সৃষ্টি হবে, ঠিক আছে? আবার অনেক সময় দেখা যায় সূত্রকার শৈবালের মাঝে একটা পুরু কোষপ্রাচীর তৈরি হয়, যেটাকে বলা হয় সেপারেশন ডিস্ক। এটাকে কি বলা হয়? সেপারেশন ডিস্ক বলে। এই সেপারেশন ডিস্ক যে পুরুকুশ প্রাচীর, এই অঞ্চলে কি হতে পারে? এই অঞ্চলে তোমার এই যে সূত্রকার শৈবাল, এদের সূত্রকটা ভেঙে যেতে পারে, তখনও কিন্তু হরমোগোনিয়াম তৈরি হতে পারে। তাহলে আমরা কি দেখলাম? হরমোগোনিয়াম হচ্ছে আসলে মূলত সূত্রকার শৈবালের কিছু খণ্ড, যে খণ্ডগুলো আসলে গতিশীল থাকতে পারে এবং যেগুলো থেকে পরবর্তীতে নতুন সূত্রকার শৈবাল জন্ম নিতে পারে। তাহলে হরমোগোনিয়াম দেখা যায় কোথায়? এটা যদি আমরা একটু বলি, হরমোগোনিয়াম দেখা যায় হচ্ছে সেম এটা হচ্ছে আমরা এখানে যে খণ্ডায়ন যাদের জন্য হয় সেম হরমোগোনিয়ামও তাদের মধ্যে দেখা যাবে। অর্থাৎ সূত্রকার বা ফিলামেন্টাস শৈবালে নোস্টক অসিলেটোরিয়ার মধ্যে আমরা এই হরমোগোনিয়াম সৃষ্টি দেখতে পাবো, ঠিক আছে? হরমোগোনিয়াম কি? সূত্রকার শৈবালের কিছু চলনশীল খণ্ড, যারা পরবর্তীতে নতুন সূত্রক বা নতুন শৈবাল তৈরি করতে পারে। এরপর হচ্ছে টিউবার সৃষ্টি। টিউবার সৃষ্টি এই ব্যাপারটা আমরা দেখি হচ্ছে খাড়া নামক একটা শৈবালে, যেটা হচ্ছে তোমরা জানো হচ্ছে অনেকটা মধ্যপর্বযুক্ত এরকম কিছু পাতার নিয়ে গঠন থাকে এই শৈবালের মধ্যে, ঠিক আছে? এবং এখানে কিছু মূল সদৃশ রাইজয়েড থাকে। এই রাইজয়েডের মধ্যে এক প্রকার টিউমার সদৃশ বিশেষ গঠন তৈরি হয়, যেটাকে বলা হয় টিউবার, ঠিক আছে? তাহলে এই খাড়া শৈবালের মধ্যে যে রাইজয়েডে যে টিউবার তৈরি হয়, টিউবার থেকে নতুন আরেকটা তোমার কি জন্ম হতে পারে? খাড়া শৈবাল জন্ম হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা একটু মনে রাখবো হচ্ছে এই যে খাড়া এর রাইজয়েডে কি পাবো আমরা? টিউবার পাবো বা টিউমারের মতো কিছু অংশ টিউবার পাবো, যে টিউবারগুলা থেকে পরবর্তীতে নতুন শৈবাল তৈরি হতে পারে। আর হচ্ছে এখানে দেখতে পাবে কুড়ি সৃষ্টি। উদ্ভিদের মধ্যে যেরকম নতুন কুড়ি তৈরি হতে পারে, সেরকম কিছু শৈবাল আছে, যেমন ধরো পলিসিপোনিয়া। এই শৈবালের মধ্যে তোমার কি হতে পারে? কুড়ি সৃষ্টি হয়, কুড়ি সৃষ্টি করে, ঠিক আছে? কুড়িগুলা আবার নতুন ধরনের শৈবাল তারা কি করতে পারে? জন্ম দিতে পারে। তাহলে আমরা অঙ্গজনন কাদের মধ্যে দেখব বা কত ধরনের দেখব? এগুলা হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে অঙ্গজনন হতে পারে, কন্ডায়নের মাধ্যমে অঙ্গজনন হতে পারে, হরমোগোনিয়ামের মাধ্যমে অঙ্গজনন হতে পারে, টিউবার সৃষ্টি এবং কুড়ি সৃষ্টির মাধ্যমে অঙ্গজনন হতে পারে। তো কন্ডায়ন এবং হরমোগোনিয়াম কাদের মধ্যে দেখা যায়? এটা হচ্ছে ফিলামেন্টাস বা সূত্রকার শৈবালে, বিশেষ করে সাইনোব্যাকটেরিয়া, নোস্টক অসিলেটোরিয়া এদের মধ্যে দেখা যায়। হরমোগোনিয়ামও সেম, ঠিক আছে? হরমোগোনিয়াম ব্যাপারটা আমরা বুঝলাম না। হরমো মানে হচ্ছে কি? চলনশীল, গোনিয়া মানে হচ্ছে প্রজননের অংশ। তার মানে এমন কিছু খণ্ড যেগুলো চলাচল মুভ করতে পারে এবং যেগুলো থেকে পরবর্তীতে নতুন শৈবাল সৃষ্টি হতে পারে। আশা করি আমরা ব্যাপারগুলো এতটুকু বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কথা বলবো হচ্ছে ওজোনজনন নিয়ে। শৈবালের ওজোনজনন, দেখো শৈবালের ওজোনজনন হয় স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে। স্পোর বা রেণু কি সেটা আমরা দেখব। স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে, রেণুর মাধ্যমে কি ঘটে? শৈবাল ওজোনজনন ঘটে, মাধ্যমে ওজোনজনন ঘটে। আচ্ছা, তো ওজোনজনন ঘটে, সেই জন্য তোমার স্পোরটাকে বলা হয়, স্পোর বা রেণুকে বলা হয় ওজোনজননের একক। সেটা আমরা একটু মনে রাখবো, ওজোনজননের একক। তাহলে তোমাকে যদি বলা হয় ওজোনজননের একক কি, তাহলে কি বলবা? বলবা হচ্ছে স্পোর হচ্ছে কি?
অযৌন জননের একক। অযৌন জননের কি একক। এখন স্পুর আসলে কিভাবে তৈরি হয় এটা আমরা যদি একটু দেখি, ধরো এটা হচ্ছে একটা তোমার শৈবাল, ফিলামেন্টাস শৈবাল, এগুলো হচ্ছে তার কোষ। এখন কোষের ভিতরে এই যে ধরো একটা কোষ, এই একটা কোষের ভিতরে যে কোষ প্রাচীর ছাড়া ভিতরে যে অংশটা থাকে সেটাকে বলে প্রোটোপ্লাস্ট। এখন এই প্রোটোপ্লাস্টটা ধরো বিভাজিত হয়ে অনেকগুলো ছোট 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 কোষ তৈরি করলো, ঠিক আছে, ছোট ছোট কোষ তৈরি করলো। এবং এই কোষগুলা, ছোট ছোট কোষগুলা, তারপর এই যে কোষটা আছে এই কোষটা বিদীর্ণ করে বা ফেটে দিয়ে সেই কোষগুলা, এই কোষগুলা কি হলো, এই কোষগুলা ধরো বাইরে বের হয়ে গেল, ঠিক আছে। এখন এই কোষটা বাইরে বের হয়ে বিভাজনের মাধ্যমে নতুন আরেকটা শৈবালের দেহ সে তৈরি করলো। তাহলে দেখো তো এই কোষটা কি করলো, নতুন আরেকটা শৈবালের জন্ম দিল না। এই কোষটাকে আমরা তখন বলবো স্পোর বা রেণু। তাহলে স্পোর বা রেণু মূলত হচ্ছে একটা কোষ, যে কোষটা নতুন শৈবালের দেহ জন্ম দিতে পারবে, ঠিক আছে। তাহলে এখন দেখো এই স্পোরটা আসলে যেই তোমার ইয়ার ভিতরে ছিল, অর্থাৎ যে একটা থলের মতো স্ট্রাকচার, অর্থাৎ যে কোষের ভিতরে স্পোরগুলো জন্ম নিছে এই কোষটাকে বলবো আমরা স্পোরাঞ্জিয়াম। এই কোষটাকে আমরা কি বলবো, স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াম, স্পোর মানে হচ্ছে রেণু, এনজিয়াম মানে হচ্ছে থলি বোঝায়, অর্থাৎ স্পোরাঞ্জিয়াম মানে হচ্ছে রেণুতলি। রেণু যার ভিতরে জন্মাবে সেটা হচ্ছে রেণুতলি। আচ্ছা, রেণুতলিটা মূলত হচ্ছে একটা কোষ না, একটা কোষ না, সেজন্য মনে রাখবা শৈবালের যে স্পোরাঞ্জিয়াম বা রেণুতলি হচ্ছে এক কোষী। শৈবালের একটা কোষের ভিতরে যেহেতু রেণুগুলা তৈরি হচ্ছে, স্পোরাঞ্জিয়ামটা মূলত যেহেতু একটা কোষ সেজন্য আমরা বলবো স্পোরাঞ্জিয়ামটা হচ্ছে এক কোষী, ঠিক আছে। তাহলে এক কোষী স্পোরাঞ্জিয়ামের ভিতরে কোষটা বিভাজনের মাধ্যমে যে ছোটো ছোটো কোষগুলো তৈরি করলো সেগুলোকে আমরা স্পুর বলবো, কারণ সেই স্পুর কোনো ধরনের মিলন ছাড়া অর্থাৎ নিষেক ছাড়া অন্য একটা শৈবাল তৈরি করতে পারে। দেখো আমরা যৌন জননের ক্ষেত্রে দেখি কিন্তু শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হতে হয়, মিলিত হওয়ার পরেই কিন্তু জাইগোট তৈরি হয়, এরপর জাইগোট বিভাজিত হয়ে নতুন শৈবাল তৈরি করতে পারে। কিন্তু এখানে এরকম না, এখানে হচ্ছে স্পুরটা সরাসরি নিষেক ছাড়া নতুন একটা শৈবালের দেহ তৈরি করলো। তাহলে এখন যদি আমরা স্পুর বিষয়ে যদি কয়েকটা কথা বলি, স্পুর আসলে কি, স্পুর বা রেণু এটা হচ্ছে মূলত হচ্ছে একক কোষ, একটা সিঙ্গেল সেল, যেটা যেই সিঙ্গেল সেলটা কি করবে, তোমার কোনো ধরনের নিষেক ছাড়া, কোনো ধরনের নিষেক ছাড়া, স্পুর কোনো ধরনের নিষেক ছাড়া একটা শৈবালের দেহ তৈরি করতে পারবে। শৈবাল বা ছত্রাক যে উদ্ভিদ হোক একটা দেহ তৈরি করতে পারবে। আর মনে রাখবে স্পুরগুলা সাধারণত হ্যাপ্লয়েড হয়। স্পুর সাধারণত কি হয়, হ্যাপ্লয়েড হয়। স্পুর সাধারণত কি হয়, হ্যাপ্লয়েড হয়। আর স্পুর যেই অঙ্গের ভিতরে থাকে তাকে আমরা কি বলবো, স্পোরাঞ্জিয়াম। তাহলে স্পোরাঞ্জিয়ামে কি উৎপন্ন হয়, স্পুর উৎপন্ন হয়। স্পোরাঞ্জিয়ামে কি উৎপন্ন হয়, স্পুর উৎপন্ন হয়। এটা আমরা একটু মনে রাখবো। তাহলে স্পুরের ব্যাপারে এই সমস্ত বিষয় আমরা দেখব। আচ্ছা, স্পুর অনেক সময় কি হতে পারে, স্পুর দেখা যায় অনেক সময় এরকম কিছু প্লাজালা থাকে, কিছু প্লাজালা থাকে। স্পুরে যদি প্লাজালা থাকে তখন এটা সচল, ঠিক আছে, চলাচল করতে পারে, সচল বা চলাচল করতে পারে, তখন তাকে আমরা বলবো চলরেণু বা জুস্পুর। জুস্পুর, ঠিক আছে। জুস্পুর মানে জু মানে হচ্ছে প্রাণী, স্পুর মানে হচ্ছে রেণু, তার মানে প্রাণীর মতো সে চলাচল করতে পারলে তখন বলবো তাকে চলরেণু বা জুস্পুর। কেন সে চলাচল করতে পারতেছে, কারণ তার প্লাজালা আছে। আর যদি কোনো একটা স্পুরের মধ্যে, এই একটা স্পুরের মধ্যে ধরো কোনো ধরনের প্লাজালা নেই, তখন তাকে বলবো অচল রেণু, অর্থাৎ চলাচল করতে পারে না, অথবা বলা হয় হচ্ছে অ্যাপ্লানোস্পুর। অ্যাপ্লানোস্পুর, তাহলে মানে হচ্ছে না, কি নাই, তার মধ্যে প্লাজালা নেই, চলাচলের ক্ষমতা নেই, ঠিক আছে। তাহলে তার মধ্যে প্লাজালা না থাকলে তাকে বলবো অচল রেণু বা অ্যাপ্লানোস্পুর। আর যদি প্লাজালা থাকে, চলাচল করতে পারে, চলরেণু বা জুস্পুর বলবো। তাহলে আমরা এখান থেকে বুঝলাম হচ্ছে প্লাজালার উপর ডিপেন্ড করে হচ্ছে স্পুর দুই ধরনের হতে পারে। প্লাজালা থাকলে চলরেণু বা জুস্পুর, আর প্লাজালা না থাকলে হচ্ছে অচল রেণু বা অ্যাপ্লানোস্পুর। চলো আমরা স্পুরের টাইপগুলো দেখে নিই। স্পুরের মধ্যে আমরা এখন পাইলাম কি, একটা হচ্ছে অচল রেণু, যেটা হচ্ছে প্লাজালা নেই, সেজন্য আমরা তাকে কি বলি, ইংরেজিতে বলি হচ্ছে অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোর বা চলরেণু। আর যেটার কি নেই, অ্যাপ্লানোস্পোর বা অ্যাপ্লানোস্পোরের কি নেই, প্লাজালা নেই, এটা আমরা মনে রাখবো হচ্ছে প্লাজালা বিহীন। এটা হচ্ছে প্লাজালা বিহীন, যার কারণে সে চলাচল করতে পারে না, ঠিক আছে। এরপর আমরা দেখবো হচ্ছে আরেকটা দেখলাম হলো কি, চলরেণু, যেটা চলাচল করতে পারে, যেটাকে আমরা বললাম হচ্ছে জুস্পুর। যেটাকে আমরা কি বললাম, জু মানে প্রাণী, স্পুর মানে রেণু, অর্থাৎ প্রাণীর মতো সে চলাচল করতে পারবে, কারণ তার কি আছে, প্লাজালা আছে। কয়টা প্লাজালা থাকে, 2 থেকে 4টি কি থাকতে পারে, প্লাজালা থাকতে পারে, ঠিক আছে। প্লাজালা থাকে কোথায়, জুস্পুরের মধ্যে। এখন আসো
অচল রেণু বা যে অ্যাপ্লানোস্পোর যেটা চলাচল করতে পারে না সেটা আবার দুই ধরনের হতে পারে, ঠিক আছে? সেটা আবার কয় ধরনের হতে পারে? দুই ধরনের। একটাকে বলা হয় হিপনোস্পোর, একটাকে বলা হয় কি হিপনোস্পোর। অর্থাৎ দেখো হিপনোস্পোরকে এটা আমরা দেখবো, আরেকটা হচ্ছে মনে রাখবা, আরেকটাকে বলা হয় ওটোস্পোর। ওটোস্পোর তাইলে অচল রেণু বা অ্যাপ্লানোস্পোর কয় ধরনের? অ্যাপ্লানোস্পোর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হিপনোস্পোর, একটা হচ্ছে ওটোস্পোর। এখন হিপনোস্পোরটা কি দেখো, হিপনো মানে হচ্ছে ঘুমন্ত, অর্থাৎ ধরো একটা স্পোর যেটা এখন অঙ্কুরিত হয়ে নতুন শৈবালের দেহ তৈরি করলে ওই শৈবালটা ধরো প্রতিকূল অবস্থায় পড়বে, ওই শৈবালটা প্রতিকূল অবস্থায় পড়বে, এটা বেঁচে থাকতে পারবে না। তখন সে কি হয়, তখন অঙ্কুরিত না হয়ে তার দেহের চারপাশে একটা পুরু আস্তরণ তৈরি করে, পুরু আস্তরণ তৈরি করে অনেকটা সে ঘুমের মধ্যে চলে যায়, এরকম টাইপ চিন্তা করতে পারো। অর্থাৎ সে অঙ্কুরিত না হয়ে একটা তোমার রেস্টিং স্টেজে চলে যায়, সে অঙ্কুরিত না হয়ে একটা রেস্টিং স্টেজে চলে যায়, ঘুমের মধ্যে চলে যায়, ঠিক আছে? ঘুমন্ত অবস্থায় থেকে যায়, ঠিক আছে? এরকম চিন্তা করতে পারি। এবং যখন প্রতিকূল পরিবেশটা কেটে উঠবে তখন এই প্রাচীরটা, যে প্রাচীরটা এটা কিন্তু কি হয়ে যাবে, এটা ভেঙে গিয়ে আবার সে বের হয়ে নতুন শৈবাল দেহ সে কী করতে পারবে, তৈরি করতে পারবে। তাহলে বুঝছো, কোনো একটা অ্যাপ্লানোস্পোর যদি কি হয়, এরকম পুরু প্রাচীর দ্বারা আবৃত হয়, ঠিক আছে, তখন আমরা তাকে বলবো হিপনোস্পোর। পুরো প্রাচীর দ্বারা আবৃত হয়ে সে রেস্টে চলে গেছে, সে ঘুমন্ত অবস্থায় চলে গেছে। হিপনো মানে হচ্ছে ঘুম। তাহলে আমরা কি বলবো দেখো তো, আমরা বলবো হচ্ছে কি পুরু প্রাচীর বেষ্টিত পুরু প্রাচীর বেষ্টিত অচল রেণুকে বা অ্যাপ্লানোস্পোরকে কি বলে, হিপনোস্পোর বলে। এখন দেখো আর ওটোস্পোরটা কি? ওটো মানে হচ্ছে নিজস্ব, যে স্পোর আমরা জানি হচ্ছে একটা কোষ থেকে তৈরি হয়। স্পোর দেখছিলা হচ্ছে কোত্থেকে তৈরি হয়েছিল, কোষ থেকে। যে কোষ থেকে স্পোর তৈরি হয়েছিল সেই স্পোরটা যদি এই কোষের অনুরূপ হয়, অর্থাৎ মাতৃকোষের অনুরূপ হয়, তখন তাকে আমরা ওটোস্পোর বলবো। তাহলে আমরা কি বলতে পারি, মাতৃকোষের অনুরূপ অ্যাপ্লানোস্পোরকে কি বলবা, মাতৃকোষের অনুরূপ বা মাতৃকোষের মতো একই রকম অনুরূপ স্পোরকে তুমি কি বলবা, তুমি বলবা হচ্ছে ওটোস্পোর। এখন চলো আরও অচল রেণু বা অ্যাপ্লানোস্পোর কয় ধরনের? হিপনোস্পোর, যেটা হচ্ছে পুরু প্রাচীর বেষ্টিত হলে তখন তাকে আমরা সেই অচল রেণুকে হিপনোস্পোর বলবো, কারণ সে পুরু প্রাচীর বেষ্টিত হয়ে একটা রেস্টিং স্টেজে চলে যায়, সে তখন অঙ্কুরিত হয় না প্রতিকূল পরিবেশের কারণে, ঠিক আছে? এটা হিপনোস্পোর কখন হবে এটা একটু মনে রাখিও, এটা হবে প্রতিকূল পরিবেশে, ঠিক আছে? প্রতিকূল পরিবেশে, ঠিক আছে? প্রতিকূল পরিবেশে পুরু প্রাচীর বেষ্টিত অচল রেণুকে আমরা হিপনোস্পোর বলবো। আর ওটোস্পোর কি, এটা আমরা তো দেখলাম। চলরেণু হচ্ছে চলাচল করতে পারবে, 2 থেকে 4টা প্লাজেলা থাকবে। এখন ধরো আরেকটা বিশেষ স্পোরের নাম আমরা লিখি, সেটা হচ্ছে অক্সোস্পোর, ঠিক আছে? এই অক্সোস্পোরটা দেখা যায় হচ্ছে ডায়াটম শৈবালে। তাহলে আমরা কি বলবো, ডায়াটম শৈবালের বিশেষ ধরনের স্পোরকে কি বলা হয়, বিশেষ ধরনের স্পোরকে ওটোস্পোর বলে। এটা আমরা অক্সোস্পোর বলে, স্পোর বলে, তো স্পোর বলে। এখন এই ডায়াটম শৈবালের একটা উদাহরণ হচ্ছে নেভিকুলা, এটা একটু মনে রাখিও, নেভিকুলা। তাহলে নেভিকুলাতে তুমি কি দেখতে পাবা, অক্সোস্পোরটা দেখতে পাবা, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাকাইনিটি, আরেকটা উদাহরণ হচ্ছে স্পোরের অ্যাকাইনিটি, ঠিক আছে? অ্যাকাইনিটিটা কি দেখো, অ্যাকাইনিটি মূলত হচ্ছে শৈবালের একটা দেহকোষ। ধরো এটা একটা শৈবাল, তার দেহের কোনো একটা কোষ, ধরো এই কোষটা প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চয় করে, সেই প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চয় করলো এবং পুরো আবরণ দ্বারা বেষ্টিত হয়ে গেল। তাইলে কোনো একটা কোষের, যদি শৈবালের কোষের প্রোটোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে পুরো আবরণ দ্বারা বেষ্টিত হয় এবং অনুকূল পরিবেশে সে যদি এখান থেকে আলাদা হয়ে নতুন একটা শৈবাল তৈরি করতে পারে, তখন তাকে আমরা বলবো অ্যাকাইনিটি। তাহলে অ্যাকাইনিটি কি, কোনো শৈবালের প্রোটোপ্লাস্ট, অর্থাৎ কোষের যে প্রোটোপ্লাস্ট, কোষ প্রাচীর ছাড়া ভিতরের অংশটাকে আমরা কি বলবো, প্রোটোপ্লাস্ট বলবো, ঠিক আছে? তাহলে কি বলবো, শৈবালের প্রোটোপ্লাস্ট মানে কি, কোষ প্রাচীর ছাড়া ভিতরের অংশটা, প্রোটোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে
পুরু আবরণ বেষ্টিত হলে তখন তাকে আমরা কি বলবো? বেষ্টিত হলে তখন তাকে আমরা বলবো তখন তাকে একাইনিটি বলে। ঠিক আছে, আর মনে রাখবে একাইনিটি হচ্ছে অনুকূল পরিবেশ পেলে হচ্ছে কি, অনুকূল পরিবেশ পেলে একাইনিটি নতুন শৈবাল এর জন্ম দিতে পারে, সেটা একটু আমরা মনে রাখবো। তাহলে দেখো আমরা তাহলে কি পড়লাম, এই যে স্পোর বা রেণু কয় ধরনের হতে পারে? অচল রেণু বা প্ল্যানোস্পোর। এদের মধ্যে দুই ধরনের, হিপনোস্পোর যদি অচল রেণুর চারপাশে পুরো আবরণ বেষ্টিত হয়ে সে যদি রেস্টে চলে যায়, অঙ্কুরিত না হয়, যখন অনুকূল পরিবেশ আসবে তখন অঙ্কুরিত হবে, সে ধরনের স্পোরকে আমরা বলবো হিপনোস্পোর। আর যদি সে কোনো অচল রেণু বা প্ল্যানোস্পোর যদি মাতৃকোষের অনুরূপ হয়, বৈশিষ্ট্য সম্পন্ন হয়, তখন তাকে বলবো অটোস্পোর। আর চল রেণু বা জুস্পোর কি, যেটা চলাচল করতে পারবে, মুভ করতে পারবে, সেটাকে বলবো জুস্পোর, যার মধ্যে প্লাজালা থাকবে, সেজন্য সে চলাচল করতে পারবে। আর অক্সোস্পোর এটা কোথায় দেখা যায়? মনে রাখবে ডায়াটম শৈবালে বিশেষ ধরনের স্পোরকে বলা হয় অক্সোস্পোর। যেমন ধরো নেবিকুলা একটা ডায়াটম শৈবাল, নেবিকুলার মধ্যে অক্সোস্পোরটা দেখা যায়। আচ্ছা, একাইনিটি কি? একাইনিটি হচ্ছে মূলত শৈবালের একটা কোষ, যে কোষের ভিতরে প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চয় হয় এবং কোষের চারপাশে একটা পুরু আবরণ বিস্তৃত হয়, এবং সেই অনুকূল পরিবেশ আসলে ওই কোষটা আলাদা হয়ে নতুন একটা শৈবাল তৈরি করতে পারে। সেই ধরনের গঠনকে আমরা কি বলবো? একাইনিটি বলবো। তো আশা করছি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। ঠিক আছে, এরপর আমরা এখন দেখব হচ্ছে তোমার যৌন জনন নিয়ে তো কথা বলবো। যৌন জনন মানে তোমরা বুঝতেছো আসলে যে জনন প্রক্রিয়ায় শুক্রাণু এবং ডিম্বাণু অর্থাৎ স্ত্রী জননকোষ ও পুংজননকোষ অংশগ্রহণ করবে, সেটাই যৌন জনন। ধরো যৌন জনন বললে সেখানে তুমি কাদেরকে দেখবা? শুক্রাণু, ডিম্বাণু অর্থাৎ স্ত্রী জননকোষ বা পুংজননকোষ দেখবা। তাহলে আমরা যৌন জনন বলতে আসলে কাকে বলবো দেখি বলো তো? সেটা হচ্ছে কি, গ্যামেট সৃষ্টি। যৌন জননের মধ্যে কি হবে? গ্যামেট সৃষ্টি হবে। গ্যামেট সৃষ্টি অর্থাৎ স্ত্রী জননকোষ বা পুংজননকোষ, শুক্রাণু ডিম্বাণু সৃষ্টি হবে ও গ্যামেট দুটির মিলনের মাধ্যমে, গ্যামেট দুটির মিলনের মাধ্যমে যে জনন সম্পন্ন হবে, যে জনন ঘটে তাকে আমরা কি বলবো? তাকে যৌন জনন বলে। ঠিক আছে, এখন তুমি শৈবালকে তার যৌন ক্ষমতার ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারো। ঠিক আছে, শৈবালকে কি করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে যৌন ক্ষমতার ভিত্তিতে। এটা আমরা দেখবো আগে। যৌন ক্ষমতার ভিত্তিতে দুই ভাগে আমরা ভাগ করতে পারি শৈবালকে। ঠিক আছে, সো এগুলা কি কি দেখো। প্রথমে হচ্ছে এক ধরনের শৈবাল যাদেরকে বলা হয় হোমোতেলিক শৈবাল। হোমোতেলিক শৈবাল, হোমো শব্দের অর্থ হচ্ছে একই, তেলিক বলতে বোঝাচ্ছে এখানে তেলয়েড বা দেহকে, শৈবালের দেহকে। তার মানে এখানে বোঝাচ্ছে হচ্ছে যদি তোমার একটা শৈবালের দেহের মধ্যে, যদি ধরো এটা একটা শৈবাল, তো তার দেহের ভিতরে, এটার ভিতর থেকে একই সাথে শুক্রাণু তৈরি হচ্ছে, একই সাথে তোমার ডিম্বাণু তৈরি হচ্ছে, অর্থাৎ পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ একই দেহে যদি উৎপন্ন হয়, তখন সেই ধরনের শৈবালকে বলবা হোমোতেলিক শৈবাল, বা এটাকে অনেক সময় তোমার সহবাসী শৈবালও বলে। তাহলে হোমোতেলিক শৈবাল কারা? যাদের তোমার বলা যায় হচ্ছে একই দেহ থেকে যদি কি উৎপন্ন হয়, হোমোতেলিক শৈবাল বা সহবাসী শৈবাল একই দেহে স্ত্রী ও জননকোষ উৎপন্ন হয়। ঠিক আছে, উৎপন্ন হলে তখন তাকে আমরা বলবো হচ্ছে হোমোতেলিক শৈবাল। ঠিক আছে, আরেক ধরনের শৈবাল আছে যাদের দেহ থেকে, ধরো এখান থেকে তৈরি হলো হচ্ছে তোমার কি শুক্রাণু তৈরি হলো, কিন্তু ডিম্বাণু তৈরি করতে পারবে না। ডিম্বাণু তৈরি করবে হচ্ছে আরেকটা শৈবাল থেকে, তা শৈবাল দেহ থেকে ডিম্বাণুটা তৈরি হবে। তাহলে এখানে থেকে তৈরি হলো শুক্রাণু, এই শৈবাল থেকে তৈরি হলো ডিম্বাণু, তারপর শুক্রাণু ডিম্বাণু মিলিত হবে। তাহলে দেখো তো, শুক্রাণু তৈরি হলো এক দেহের মধ্যে, ডিম্বাণু তৈরি হলো অন্য শৈবালের দেহে। তাহলে আমরা তখন তাকে বলবো হচ্ছে হেটারোতেলিক শৈবাল। তাহলে এই শৈবালগুলোকে কি বলবো? হেটারোতেলিক। এটা হচ্ছে ধরো একটা হেটারোতেলিক শৈবাল। হেটারোতেলিক কি? হেটারো মানে হচ্ছে ভিন্ন, তেলিক দ্বারা বুঝাইছে তেলয়েড বা শৈবালের দেহকে। ঠিক আছে, তাহলে হেটারোতেলিক শৈবাল কোনটা? সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন দেহে কি হবে? পুং ও স্ত্রী জনন কোষ, পুং ও স্ত্রী জনন কোষ
উৎপন্ন হবে, ঠিক আছে? তখন আমরা তাকে বলবো হেটারোতেলিক উৎপন্ন হয়, ঠিক আছে? হেটারো শব্দের অর্থ হচ্ছে ভিন্ন। হেটারোতেলিককে অনেক সময় বলা হয় তাকে ভিন্নবাসী, ঠিক আছে? কি বলা হয়? ভিন্নবাসী বা হেটারোতেলিক বলা হয়, ভিন্নবাসী শৈবাল, ঠিক আছে? এটা একটু মনে রাখিও। তাহলে হোমোতেলিক বা সহবাসী কি? একই দেহের মধ্যে পুংজননকোষ এবং স্ত্রীজননকোষ উৎপন্ন হবে শুক্রাণু ডিম্বাণু। আর হেটারোতেলিক কি? ভিন্ন ভিন্ন দেহের মধ্যে পুং ও স্ত্রীজননকোষ উৎপন্ন হবে। অর্থাৎ যে দেহের মধ্যে পুংজননকোষ উৎপন্ন হবে সেই দেহে কিন্তু ডিম্বাণু উৎপন্ন হবে না। অর্থাৎ আর অন্য একটা দেহের মধ্যে, অন্য একটা শৈবাল দেহের থেকে কি হবে? তার ডিম্বাণুটা উৎপন্ন হবে। তাহলে এরকম হলে তখন বলবো হেটারোতেলিক বা ভিন্নবাসী। এখন শৈবালের যৌনজনন কিন্তু তোমার 3 ধরনের শৈবালের যৌনজনন দেখা যায়। যৌনজননকে 3 ভাগে ভাগ করা যায় তাদের জননকোষের ভিত্তিতে। যৌনজননকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? শৈবালের যৌনজননকে 3 ভাগে ভাগ করতে পারি। কিসের ভিত্তিতে? জননকোষের ভিত্তিতে। এগুলা কি কি দেখো, প্রত্যেকটার ব্যাপারে আমরা জানবো। এগুলোর মধ্যে আছে হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার আইসোগেমি। প্রথম এটা আইসোগেমি নিয়ে যদি একটু কথা বলি, দেখো আইসোগেমি যৌনজননটা কি? এখানে আইসো মানে হচ্ছে একই, আমরা দেখব হচ্ছে এই ক্ষেত্রে তোমার যে শুক্রাণু এবং ডিম্বাণু দুইটাই বাহ্যিক দৃষ্টিতে হচ্ছে একই রকম, একই সাইজের, একই রকম হুবহু, ঠিক আছে? একই আকার আকৃতি, ঠিক আছে? তাহলে তুমি যদি তোমার গ্যামেট দুটি বাহ্যিক গঠন একই হয়, একই রকম হয়, গ্যামেট দুটি বাহ্যিক বৈশিষ্ট্য যদি একই হয়, তখন তাকে আমরা বলবো কি? আইসোগেমি যৌনজনন। তাহলে কোন একটা শৈবালের যৌনজননের মধ্যে তুমি দেখছো শুক্রাণু যেরকম দেখতে, বাহ্যিক দৃষ্টিতে ডিম্বাণু একই রকম দেখতে, তখন তুমি সেই জননকে বলবা হচ্ছে আইসোগেমি। আরেকটা যৌনজনন হচ্ছে কি? অ্যানাইসোগেমি। আরেক ধরনের যৌনজননকে বলা হয় অ্যানাইসোগেমি। অ্যানাইসো শব্দ দ্বারা এখানে বোঝাচ্ছে হচ্ছে ভিন্ন। অ্যানাইসোগেমি দ্বারা এখানে বোঝাচ্ছে কি? অ্যানাইসো দ্বারা বোঝাচ্ছে ভিন্ন, ঠিক আছে? অর্থাৎ এখানে যে দুইটা গ্যামেটগুলোর মধ্যে একটা দেখবা হচ্ছে বড়, আরেকটা দেখবা হচ্ছে ছোট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি এরকম হয়, একটা গ্যামেট হচ্ছে বড়, অন্য গ্যামেট হচ্ছে ছোট, তখন তাকে বলবো আমরা অ্যানাইসোগেমি। তাহলে হচ্ছে গ্যামেট দুটির একটি বড়, কোনটা বড় হবে? সাধারণত স্ত্রী জননকোষটা বড় হয়, ঠিক আছে? আচ্ছা, অন্যটি ছোট, কোনটা ছোট হবে? পুংজননকোষটা হচ্ছে ছোট হয়, তখন তাকে আমরা কি বলবো? অ্যানাইসোগেমি, ঠিক আছে? তাহলে কোনো একটা শৈবালের যৌনজননের যদি দেখি আমরা শুক্রাণুর মধ্যে যেটা শুক্রাণুটা হচ্ছে ছোট এবং ডিম্বাণুটা হচ্ছে বড়, তখন আমরা তাকে বলবো হচ্ছে গ্যামেট দুটি যদি একটা বড় একটা ছোট হয়, তখন বলবো হচ্ছে অ্যানাইসোগেমি। এগুলোর মধ্যে প্রত্যেকটা গ্যামেটের মধ্যে প্লাজেলা আছে, দেখছো? এই প্লাজেলা থাকার কারণে এরা কিন্তু সচল হবে, ঠিক আছে? এখন আরেক ধরনের দেখা যায় জনন হচ্ছে শৈবালের মধ্যে, সেটা হচ্ছে কি? ওগেমি বলে, ওগেমি। এখন ওগেমির মধ্যে কি দেখো? ওগেমির মধ্যে আমরা দেখব যে গ্যামেটটা আছে, স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু, সেটা হবে, স্ত্রী গ্যামেট বা ডিম্বাণুটা হবে হচ্ছে বড় কিন্তু নিচ্ছল, তার মধ্যে কোনো প্লাজালা নেই। আর যেটা তোমার শুক্রাণু বা পুং গ্যামেট, সেটা হবে ছোট কিন্তু সচল, ঠিক আছে? তাহলে আমরা এখানে বলতে পারি হচ্ছে গ্যামেট দুটির মধ্যে কি হবে? স্ত্রী গ্যামেট হচ্ছে কি? সচল আকারে, বড় ও সচল বলতে পারি, বড় ও সচল। এবং পুং গ্যামেট এটা হচ্ছে স্ত্রী গ্যামেটটা হচ্ছে নিচ্ছল, যেহেতু তার কোনো প্লাজালা নেই, বড় এবং নিচ্ছল। এবং পুং গ্যামেট ছোট ও সচল, এরকম হলে তখন তাকে আমরা কি বলবো? ওগেমি, ঠিক আছে? তাহলে আমরা শৈবালের মধ্যে যৌনজননের 3 ধরনের যৌনজনন লক্ষ্য করব। একটা হচ্ছে আইসোগেমি, যেখানে হচ্ছে গ্যামেট দুটি বাহ্যিক বৈশিষ্ট্য একই রকম হবে, আইসো মানে হচ্ছে একই, আর অ্যানাইসো মানে হচ্ছে ভিন্ন, যেখানে দেখবো হচ্ছে গ্যামেট দুটি ভিন্ন, বড় হবে, স্ত্রী গ্যামেটটা বড় এবং পুং গ্যামেটটা হবে ছোট, ঠিক আছে? আর এখানে ওগেমির মধ্যে দেখবো স্ত্রী গ্যামেটটা বড় এবং নিচ্ছল, আর পুং গ্যামেটটা হচ্ছে ছোট ও সচল। আইসোগেমিটা আমরা একটু মনে রাখবো, আমাদের বইয়ে দেওয়া আছে। আইসোগেমি কোন শৈবালের মধ্যে দেখা যায়? ইলোথ্রিক্সের মধ্যে
ইলেকট্রিক শৈবালের মধ্যে আমরা আইসোগেমি দেখব, সেটা আমরা ইলেকট্রিক্স যখন পড়বো তখন বিস্তারিত আলোচনা করব। তাহলে আশা করছি যৌন জনন এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। এরপর দেখব হচ্ছে আমাদের বইয়ে শৈবালের একটা জেনাস বা গণ নিয়ে আলোচনা করছে, সেটা হচ্ছে ইলেকট্রিক্স। তাহলে একটা জেনাস বা গণ, ঠিক আছে। এই গণ বা জেনাস নিয়ে কথা বলছে, অর্থাৎ ইলেকট্রিক শৈবাল নিয়ে কথা বলছে। প্রথমত ইলেকট্রিক্সের ব্যাপারে আমরা কিছু কথা জেনে নেব। প্রথম কথা হচ্ছে ইলেকট্রিক্স একটা সবুজ শৈবাল, অর্থাৎ এটা ক্লোরোফাইটার অন্তর্ভুক্ত। তাহলে এটা সবুজ, এবং এটা মনে রাখবা এটা হচ্ছে সূত্রাকার শৈবাল, অর্থাৎ একটার পর একটা সেলগুলো বসে বসে একটা লম্বা সূত্রাকার গঠন তৈরি করছে। তাহলে এটা হচ্ছে সূত্রাকার শৈবাল, যেটাকে আমরা বলি হচ্ছে ফিলামেন্টাস শৈবাল, ঠিক আছে। ইংরেজিতে বলা হয় কি ফিলামেন্টাস, ঠিক আছে। এরপর মনে রাখবো হচ্ছে এই ইলেকট্রিক শৈবালের যে বৃদ্ধি হচ্ছে অসীম। ইলেকট্রিক শৈবালের বৃদ্ধি অসীম, অর্থাৎ তোমরা তোমাদের বইয়ে যে শৈবালের ছবিটা দেওয়া আছে এখানে দেখবা হচ্ছে মাঝখান থেকে কিছু অংশ নেই। এর দ্বারা বোঝাতে চাই হচ্ছে এটা হচ্ছে শুরুর অংশ, এটা হচ্ছে শেষ অংশ, এবং এই অংশের মধ্যে অনেকগুলা সেল আছে, মানে এই অংশটা অনেক লম্বা। তাহলে এটাকে বোঝাচ্ছে অনেক দীর্ঘ, ঠিক আছে। এই অংশের মধ্যে এই অংশটা অনেক দীর্ঘ, অনেকগুলো সেল এই অংশের মধ্যে আছে, তার মানে বোঝাচ্ছে এই শৈবালটা হচ্ছে অনেক লম্বা একটা শৈবাল। তো বৃদ্ধি হচ্ছে অসীম, এটা কন্টিনিউয়াস বৃদ্ধি পেতে পারে। তো এখানে একটা বিষয় মনে রাখবো, ইলেকট্রিক শৈবালের এই পর্যন্ত আবিষ্কৃত প্রজাতির সংখ্যা বলা হয়েছে 60টি। প্রজাতির সংখ্যা আমরা কয়টা দেখব হচ্ছে তোমার 60, ঠিক আছে, 60টি। এর মধ্যে এই 60টি প্রজাতির মধ্যে কিছু প্রজাতি হচ্ছে অধিকাংশ মিঠা পানির, অধিকাংশ হচ্ছে মিঠা পানির, অর্থাৎ সামুদ্রিক না। মিঠা পানির বলতে সামুদ্রিক না বোঝাচ্ছে হচ্ছে খাল, বিল, নদী, নালা, পুকুর এগুলোর মধ্যে থাকবে, ঠিক আছে, অধিকাংশ মিঠা পানির। তবে হ্যাঁ, কিছু প্রজাতি অর্থাৎ কিছু সামুদ্রিক প্রজাতি ইলেকট্রিক্সের পাওয়া যায়, কিছু সামুদ্রিক, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, কিছু সামুদ্রিক ইলেকট্রিক্সের প্রজাতি আছে, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক্সের ব্যাপারে আমরা এই বিষয়গুলো জানবো। এখন আমরা কথা বলবো হচ্ছে ইলেকট্রিক্সের দৈহিক গঠন নিয়ে, কথা বলবো, ঠিক আছে। এখন আমরা কথা বলবো ইলেকট্রিক্স এর দৈহিক গঠন নিয়ে, ঠিক আছে। ইলেকট্রিক্স আসলে তার দৈহিক গঠনটা কীরকম, এ ব্যাপারে আমরা বিস্তারিত কথা বলবো এখন, ওকে। আচ্ছা দেখো, ইলেকট্রিক শৈবালটা হচ্ছে প্রথমত এটা একটা তল বা বৃত্তির সাথে যুক্ত থাকে। ধরো এটা হচ্ছে কোনো একটা তল বা বৃত্তি, তো এই তল বা বৃত্তির সাথে ইলেকট্রিক শৈবালটা কি থাকবে, যুক্ত থাকবে, ঠিক আছে। ধরো এটা হচ্ছে ইলেকট্রিক শৈবালটার স্ট্রাকচারটা যদি আমরা আঁকি, প্রথমে এইভাবে শেপ দিয়ে নেব, এভাবে একটা শেপ দিয়ে নেব। এটা হচ্ছে ধরো বাইরের কোষপ্রাচীরটা আমরা এঁকে ফেললাম। এরপর হচ্ছে প্রতিটা সেল আমরা আঁকবো। নিচের দিকের যে সেলটা, এই সেলটা হচ্ছে একটু লম্বা প্রকৃতির, এই সেলটা একটা কি প্রকৃতির, লম্বা প্রকৃতির। যে সেলটা মূলত হচ্ছে এই শৈবালটাকে বৃত্তির সাথে আটকে রাখবে, এই সেলটাকে আমরা বলবো হোল্ড ফাস্ট। হোল্ড শব্দের অর্থ হচ্ছে ধরে রাখা, ঠিক আছে, হোল্ড ফাস্ট বলা হয় এই তোমার সেলটাকে, ঠিক আছে। তাহলে দেখো, এর পরবর্তীতে আমরা এই সেলের উপরে পরপর, যেহেতু এটা একটা সূত্রাকার শৈবাল, এর পরবর্তীতে কোষগুলা পরপর এভাবে অ্যারেঞ্জমেন্টে থাকবে। তাহলে এটা একটা কোষের প্লাজমা মেমব্রেন, বাইরেরটা হচ্ছে কোষ প্রাচীর, তাহলে এটা একটা কোষ, এভাবে এটার একটা কোষ, এটা একটা কোষ, এবং এই কোষটা হচ্ছে ধরো সর্বশেষ কোষ, ঠিক আছে। এখন এরপর দেখো, এটা হচ্ছে কোষের প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের ভিতরে, সাইটোপ্লাজমের ভিতরে এর যে ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্টটার আকৃতি কিন্তু অনেক বড় হয়। তো ক্লোরোপ্লাস্টটা আমরা কিভাবে দেখাবো, এটা একদম অনেক বড় করে দেখাবো, এবং এটা হচ্ছে শেপটা হচ্ছে একটু রিং বা তোমার ব্যান্ড হওয়া, মানে এই যে তোমার ক্লোরোপ্লাস্ট আছে এটা একটু ব্যান্ড হওয়া। কীরকম ব্যাপারটা যদি আমরা একটু দেখাই, ধরো এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা দেখতে অনেকটা এরকম ব্যান্ড হয়ে থাকবে, যে তোমার ক্লোরোপ্লাস্টটা, ঠিক আছে, এভাবে দেখতে লাগবে, অনেকটা মনে হবে আংটির মতো, অর্থাৎ রিংয়ের মতো, ঠিক আছে, এরকম দেখতে রিংয়ের মতো মনে হবে, ঠিক আছে, এবং অথবা ফিতার মতো, অর্থাৎ কুমোর বন্ধনী, কুমোরে
ফিতা বাঁধে ওইরকম কিছু ফিতা মতো, যেগুলোকে গার্ডল বা বেল্ট বলে, এগুলার মতো হবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে আমরা প্রথমে হচ্ছে ক্লোরোপ্লাস্টগুলো একটু এঁকে ফেলবো। এখানে যে ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্টটা এভাবে দিয়ে দেব। বড় একটা ক্লোরোপ্লাস্ট থাকবে, এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট দিয়ে দেওয়ার পর আমরা এখানে যে বিষয়টা আঁকবো সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা থাকে হচ্ছে এরকম, এটা তো ক্লোরোপ্লাস্টের এরকম মাঝখানে নিউক্লিয়াসটা অবস্থান করে। তাহলে এটা হচ্ছে ধরো হচ্ছে নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্টের মাঝখানে এটা অবস্থান করবে নিউক্লিয়াসটা। এরপর এই যে ক্লোরোপ্লাস্টের ভিতরে তোমরা যেন পাইরিনয়েড থাকে, ঠিক আছে, এখানে পাইরিনয়েড দেখা যাবে। আচ্ছা, আমরা আগে প্রথমে একটু লেবেলিং করে পেলে কোনটা কি। ধরো এটা হচ্ছে তোমার বাইরে, এটা হচ্ছে কোষপ্রাচীর। এরপর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড়, আমি এটা সবুজ বর্ণে রাখলাম, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এবং আমাদের এই ক্লোরোপ্লাস্টটার আকৃতি কীরকম হবে আমরা এটা একটু মনে রাখবো। ক্লোরোপ্লাস্ট হচ্ছে কিসের মতো, অনেকটা রিংয়ের মতো, তাই না? এটা হচ্ছে আংটি বা রিং, অথবা এটা অনেকটা বেল্টের মতো, কুমুরে বাঁধে এরকম বেল্ট, বা যেগুলোকে বলা হয় বেল্ট বা ফিতা, অথবা ইংরেজিতে বলা হয় এগুলোকে গার্ডল বা কোমর বন্ধনী, গার্ডল আকৃতির, ঠিক আছে। তাহলে যদি বলা হয় ইলেকট্রিক্সের যে ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে একটু ব্যান্ড হওয়া, এটা হচ্ছে অনেকটা রিং বা আংটির মতো বেল্ট, ফিতা বা গার্ডল আকৃতির বলতে পারি। তারপর এই যে এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এটা হচ্ছে তার কি নিউক্লিয়াস, ঠিক আছে। এখন এই ক্লোরোপ্লাস্টের ভিতরে ধরো এটা আমি যদি আবার একটু আঁকি, ধরো এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভিতরে কিন্তু প্রোটিন জাতীয় পদার্থের একটা দানা থাকে, চকচকে দানা থাকে, যেটা আবার স্টার্চ আবরণ দ্বারা আবৃত থাকে এইভাবে। তো এটাকে তোমরা বলো হচ্ছে পাইরিনয়েড, ঠিক আছে। তাহলে ক্লোরোপ্লাস্টের ভিতরে যে পাইরিনয়েডটা থাকে সেটা আমরা একটু দিয়ে দিই। এটা হচ্ছে ধরো তোমার প্রোটিন জাতীয় পদার্থের কণা, এটা আবৃত থাকবে হচ্ছে স্টার্চ বা শ্বেতসার দিয়ে। প্রোটিন যে পদার্থের কণাটা আবৃত থাকবে স্টার্চ বা শ্বেতসার দিয়ে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি পাইরিনয়েড। এটাকে আমরা কি বলবো পাইরিনয়েড। এভাবে আমরা প্রতিটা ক্লোরোপ্লাস্টের মধ্যে এরকম পাইরিনয়েড দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পাইরিনয়েড। এখন পাইরিনয়েড তো কি আমরা জানি, পাইরিনয়েড হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা, যেটা ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে থাকে, মানে ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে, এবং যেটার চারপাশে স্টার্চের আবরণ দ্বারা আবৃত থাকে। তাহলে এটা হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা, যা তোমার কি দ্বারা আবৃত থাকে, স্টার্চ বা শ্বেতসার দ্বারা আবৃত থাকে। এটা আমরা মনে রাখবো, এটা ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে থাকে, ঠিক আছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি হোল্ড ফাস্ট যে সেলটা, এই হোল্ড ফাস্ট সেলটার ব্যাপারে যদি কয়েকটা কথা বলি। এই সেলটা হচ্ছে একদম গোড়ার দিকে সেল, এটা হচ্ছে একটু লম্বা প্রকৃতির, ঠিক আছে। হোল্ড ফাস্ট যে সেলটা এটা হচ্ছে লম্বা আকৃতি, এবং এই লম্বাকৃতির সেলটা হচ্ছে তোমার বর্ণহীন, ঠিক আছে। বাকি কোষগুলার বর্ণ হচ্ছে সবুজ, যেহেতু এখানে বৃহৎ একটা ক্লোরোপ্লাস্ট আছে। এটা বর্ণহীন হওয়ার পিছনে কারণ হচ্ছে এটা ক্লোরোপ্লাস্টবিহীন, ক্লোরোপ্লাস্ট থাকে না এর মধ্যে, ক্লোরোপ্লাস্ট থাকে না, সাথে নিউক্লিয়াসও থাকে না। তাহলে ক্লোরোপ্লাস্টও কি বিহীন, নিউক্লিয়াসবিহীন, এটা মনে রাখবো, ঠিক আছে। এরপর হচ্ছে আরেকটা বিষয় মনে রাখবো, এটার কাজ হচ্ছে শৈবালকে আবদ্ধ করা। শৈবালকে আবদ্ধ করা কোনো একটা তল বা বৃত্তির সাথে, এটা আমরা মনে রাখবো। তাহলে এটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক্সের তোমার দৈহিক গঠন। যে ইলেকট্রিক্সের বাইরে দেখবো আমরা কোষপ্রাচীর, তারপর যে কোষটা ভিতরে আছে এই কোষটার মধ্যে বৃহৎ একটা ক্লোরোপ্লাস্ট দেখবো, যেটা হচ্ছে আংটি, বেল্ট, ফিতা বা গার্ডল আকৃতির, যেটা একটা নিউক্লিয়াস থাকবে মাঝে। তো এর মধ্যে পাইরিনয়েড, ক্লোরোপ্লাস্টের ভিতরে একটা প্রোটিন জাতীয় পদার্থের কণা থাকবে, যেটা স্টার্চ আবরণ দ্বারা আবৃত থাকবে, এটাকে বলবো পাইরিনয়েড। নিচের দিকে যে সেল, এটা মূলত হচ্ছে বৃত্তির সাথে এই শৈবালকে আটকে রাখে, যেটাকে আমরা হোল্ড ফাস্ট বলবো, ঠিক আছে। এখন এই যে কোষগুলা দেখতেছো তোমার, এই যে তোমার ইলেকট্রিক্সের মধ্যে যে কোষগুলো আছে, এই কোষগুলা হচ্ছে তোমার অনেকটা বলছে হচ্ছে
তোমার ভেলানাকার শেপের, ঠিক আছে। এই কোষগুলোর শেপ হচ্ছে তোমার বলছে বইয়ে কি, এগুলো হচ্ছে খর্বাকার অর্থাৎ একটু খাটু ও বেলনাকার অর্থাৎ তোমার অনেকটা নলের মতো আর কি, ঠিক আছে। সিলিন্ডার শেপের, সিলিন্ড্রিক্যাল শেপ বা বেলনাকার বলা হয়। আর কোষগুলো হচ্ছে একটু খাটো প্রকৃতির, সেজন্য বলছে কর্বকার। তো এটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক্সের কি দৈহিক গঠন, ঠিক আছে। এটা আমাদের পরীক্ষার আসার মতো একটা বিষয়, যেটা আমরা আসলে আশা করি চিত্রসহ আঁকতে পারবো, এবং এই ইনফরমেশনগুলো লিখে দিলে আমাদের ইলেকট্রিক্সের গঠনটা আঁকা হয়ে যাবে। এবং ইলেকট্রিক্সের আমরা একটা বিষয়, যদি আমরা এখানে আরেকটা বিষয় তোমাদের এখানে বলি, ইলেকট্রিক্সের হচ্ছে তোমার শ্রেণীবিন্যাস, ঠিক আছে। ইলেকট্রিক্সের শ্রেণীবিন্যাসটা তোমাদের এমসিকিউতে তোমার প্রয়োজন হতে পারে, বা বিভিন্ন এটা রিটেনও আসতে পারে শ্রেণীবিন্যাস। এটা যদি আমরা একটু দেখি, তো আমরা জানি শ্রেণীবিন্যাসের ধাপগুলোর মধ্যে কি কি আছে। শ্রেণীবিন্যাসের ধাপগুলোর মধ্যে থাকে তোমার, এটা এভাবে মনে রাখতে পারো, ক্যাফি কফ জিএস, অর্থাৎ কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তাহলে আমার কিংডম হচ্ছে এটা প্ল্যান্টি বা উদ্ভিদ জগৎ। তো ফাইলাম বা ডিভিশন থেকে আমরা শুরু করতে পারি, বিভাগ থেকে। তো এখানে ডিভিশন থেকে যদি শ্রেণীবিন্যাসটা দেখাই, ঠিক আছে। ডিভিশন হচ্ছে, এটার ডিভিশন হচ্ছে তোমার ক্লোরোফাইটা, অর্থাৎ এটা একটা সবুজ শৈবাল। বিভাগ হচ্ছে ক্লোরোফাইটা। তারপর হচ্ছে ডিভিশনের পর হচ্ছে ক্লাস। এটার ক্লাস কি, ইলেকট্রিক্সের ক্লাস হচ্ছে ক্লোরোফাইসি, এই ক্লাসের সদস্য। তারপর হচ্ছে অর্ডার, এটার অর্ডার হচ্ছে ইলেকট্রিক্যালিস। তারপর হচ্ছে তোমার ফ্যামিলি, ফ্যামিলি হচ্ছে ইলেকট্রিক্যাসি। ফ্যামিলির নামে শেষে এমনি সিইআই এই কথাটা যুক্ত থাকে, যেমন ধরো ইলেকট্রিক্যাসি, এখানে আমরা বুঝতে পারতেছি এটা একটা ফ্যামিলি, এটা মনে রাখিও। ফ্যামিলির নামে শেষে সাধারণত এই সিইআই এই অংশটা যুক্ত থাকে। আর অর্ডারের নামে শেষে কি যুক্ত থাকে, এএলইএস এটা যুক্ত থাকে, ইলেকট্রিক্যালিস। আর এটা হচ্ছে ইলেকট্রিক্যাসি। আর এটা জেনাস কি, আমরা জেনাস হচ্ছে ইলেকট্রিক্স, জেনাস হচ্ছে কি ইলেকট্রিক্স। তো তোমরা চাইলে এই শ্রেণীবিন্যাসটা তোমরা পড়ে রাখতে পারো, অথবা এমসিকিউতে আসতে পারে যে তোমার ইলেকট্রিক শৈবালের অর্ডার কোনটা, অথবা তোমার ফ্যামিলি কোনটা, এগুলো জিজ্ঞেস করতে পারে। সো আশা করছি আমরা এতটুকু বুঝতে পারছি, ঠিক আছে। এর দেখবো হচ্ছে বাংলাদেশে ইলেকট্রিক্সের কোন কোন প্রজাতিগুলো পাওয়া যায়। তাহলে ইলেকট্রিক্সের কোন কোন প্রজাতিগুলা, 3টা প্রজাতি পাওয়া যায় বাংলাদেশে, এটা একটু মনে রাখবো। তো এগুলোর মধ্যে কি কি আছে, এগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে ইলেকট্রিক্স সিমপ্লেক্স, আরেকটা প্রজাতি হচ্ছে ইলেকট্রিক্স টেনারিমা, এটার কথা মনে রাখবা। আরেকটা প্রজাতি হচ্ছে ইলেকট্রিক্স ভেরিয়াবিলিস, ঠিক আছে। এই 3টা প্রজাতি বাংলাদেশে ইলেকট্রিক্সের 3টা প্রজাতি পাওয়া যায়। এর মধ্যে ইলেকট্রিক সিমপ্লেক্সকে মনে করা হয় বাংলাদেশের এন্ডেমিক, ঠিক আছে। এন্ডেমিক হচ্ছে এমন জীব বা প্রাণী যেটা হচ্ছে একটা নির্দিষ্ট ভূখণ্ডে পাওয়া যায়, ওই ভূখণ্ডে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। অর্থাৎ ইলেকট্রিক সিমপ্লেক্স শুধু বাংলাদেশের ভূখণ্ডে পাওয়া যায়, বাইরে পাওয়া যায় না। সেজন্য অনেকে মনে করে এটা হচ্ছে বাংলাদেশের কি এন্ডেমিক। সো আশা করছি আমরা ইলেকট্রিক্সের যে তোমার দৈহিক গঠন এবং ইলেকট্রিক্সের বিষয়ে যে তথ্যগুলো পড়লাম, শ্রেণীবিন্যাস এবং ইলেকট্রিক্সের বাংলাদেশে কোন কোন প্রজাতিগুলো পাওয়া যায়, এগুলো আমরা বুঝতে পারছি। এরপর আমরা কথা বলবো হচ্ছে ইলেকট্রিক্সের জনন নিয়ে। সো ইলেকট্রিক্সের জনন হচ্ছে 3 ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে তোমার অঙ্গজ জনন, অঙ্গের মাধ্যমে হয় অঙ্গজ জনন। একটা হচ্ছে তোমার অযৌন জনন, যেটা হবে স্পোরের মাধ্যমে। একটা হচ্ছে ইলেকট্রিক্সের যৌন জনন, যৌন জনন হয় গ্যামেটের মাধ্যমে, অর্থাৎ পুন গ্যামেট, স্ত্রী গ্যামেট, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে। সো ইলেকট্রিক্সের আসলে অঙ্গজ জননটা খুবই সিম্পল। কোনো কারণে যদি ইলেকট্রিক্সের যে সূত্রকটা আছে এটা যদি তোমার ভেঙে যায়, খণ্ডিত হয়ে যায়, তাহলে 2টা যে খণ্ড তৈরি হবে, এই 2 খণ্ডটা
আবার সেল ডিভিশনের মাধ্যমে দুইটা নতুন ইলেকট্রিক্সের জন্ম দিবে। তাহলে এভাবে যদি কোনো কারণে ইলেকট্রিক্সের খণ্ড ভেঙে গিয়ে নতুন দুইটা ইলেকট্রিক জন্ম দেয় তখন তাকে আমরা বলবো হচ্ছে অঙ্গজ জনন। সো আমরা যে দুইটা জিনিস আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অযৌন এবং যৌন জনন। সো চলো প্রথমে আমরা অযৌন জনন নিয়ে কথা বলবো। সো এখন ইলেকট্রিক্সের অযৌন জনন হবে কিন্তু স্পোরের মাধ্যমে। স্পোরের মাধ্যমে কি হবে? এই অযৌন জনন হয়। আমরা জানি অযৌন জননের একক হচ্ছে তোমার স্পোর, এটা আমরা জানি। এখন কিভাবে আসলে স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন হয় সেটা আমরা একটু দেখব। দেখো ধরো এটা হচ্ছে আমার সামনে, এটা হচ্ছে একটা ইলেকট্রিক্স। তো ইলেকট্রিক্সের হোল ফার্স্ট এই কোষটা ছাড়া যে কোনো একটা কোষ কি হয়, যে কোনো একটা কোষ তোমার ভিতরের যে প্রোটোপ্লাস্ট আছে, অর্থাৎ কোষপ্রাচীর ছাড়া ভিতরের যে অংশটা আছে প্রোটোপ্লাস্ট, বারবার বিভাজিত হয়ে অনেকগুলা কোষ তৈরি করে, ঠিক আছে? অনেকগুলা মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হয়ে অনেকগুলা কোষ তৈরি করে। আর এই কোষগুলাই হচ্ছে কি স্পোর বা রেণু। এই কোষগুলা হচ্ছে স্পোর বা রেণু, ঠিক আছে? তাহলে আমরা যদি এভাবেও দেখি, ধরো এই আর একটা কোষ, এখানের ভিতরে তোমার কি তৈরি হচ্ছে, এগুলা হচ্ছে কতগুলা ভিতরের যে প্রোটোপ্লাস্ট ছিল সেটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কিছু হ্যাপ্লয়েড রেণু তৈরি হচ্ছে। মনে রাখবে ইলেকট্রিক্স সে নিজেও কিন্তু হ্যাপ্লয়েড। সো মাইটোসিস প্রক্রিয়া বিভাজনের ফলে তার ভিতরে যে কোষগুলো তৈরি হবে বা রেণুগুলা তৈরি হবে সেগুলো হ্যাপ্লয়েড হবে। তাহলে এগুলা হচ্ছে তার ভিতরে কি তৈরি হলো, এই কোষগুলোর ভিতরে প্রোটোপ্লাস্টটা বিভাজিত হয়ে কতগুলা স্পোর বা রেণু তৈরি হলো। তাহলে দেখো তো রেণুগুলা তোমার যেই কোষের ভিতরে জন্ম নিল সেই কোষটাকে আমরা বলবো স্পোরাঞ্জিয়াম। সেটাকে কি বলবো? স্পোরাঞ্জিয়াম। এনজিয়ন শব্দের অর্থ হচ্ছে ধারক বা পাত্র। যেটু সে স্পোর ধারণ করতেছে এই কোষটা, সেজন্য আমরা এই কোষটাকে বলবো হচ্ছে স্পোরাঞ্জিয়াম, ঠিক আছে? আচ্ছা, এখন মনে রাখবে একটা স্পোরাঞ্জিয়ামের ভিতরে তোমার প্রায় 1 থেকে 32টি স্পোর জন্ম হতে পারে। 1 থেকে 32টি স্পোর বা রেণু তৈরি হতে পারে, এটা আমরা একটু মনে রাখবো। এখন দেখো এই যে স্পোরগুলা তৈরি হওয়ার পর এখান থেকে তোমার কি হবে, এখান থেকে এটা বেসিকল দ্বারা আবৃত থাকে। ভিতরে কি থাকে? বেসিকল দ্বারা, এরকম একটা পাতলা বেসিকল দ্বারা আবৃত থাকে, ঠিক আছে? এবং এরা তোমার ভিতর থেকে বেসিকলটা বিদীর্ণ হয়ে ফেটে গিয়ে তারপর এই স্পোরগুলো তোমার বাইরে বের হয়ে আসে, ঠিক আছে? এই স্পোরগুলো বাইরে বের হয়ে আসে। আচ্ছা, মনে রাখবে এই স্পোরগুলোর মধ্যে আমরা দেখব হচ্ছে এই স্পোর, ধরো এটা একটা স্পোর, এই স্পোরগুলোর মধ্যে আমরা দেখব হচ্ছে 4টা প্লাজেলা। এরকম কয়টা প্লাজেলা দেখব? 4টা প্লাজেলা দেখব এই স্পোরগুলোর মধ্যে, এবং একটা আইস্পট দেখব। আইস্পট হচ্ছে কিছু রঞ্জক পদার্থ দ্বারা গঠিত একটা বিন্দু, যেটা এই স্পোরটাকে তোমার আলোর দিকে চলাচলে বা আলোর দিকে বা আলোর বিপরীতে চলাচলে এটা সাহায্য করে। এই আইস্পটটা এটা মূলত কিছু রঞ্জক অণু দ্বারা তৈরি, যেরকম ক্লোরোফিল যেরকম রঞ্জক অণু, ওইরকম কিছু রঞ্জক অণু দ্বারা তৈরি হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই স্পোরটার ভিতরে যেহেতু তোমার প্লাজেলা আছে, তার মানে এই স্পোরটাকে আমরা বলবো জুস্পোর, কারণ সে চলাচল করতে পারে, ঠিক আছে? জুস্পোর, জু শব্দ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তোমার প্রাণী যেরকম চলাচল করতে পারে এই স্পোরও চলাচল করতে পারে। চলাচল করার পিছনে কারণ কি? পিছনে কারণ হচ্ছে এই প্লাজেলাটা, ঠিক আছে? এই প্লাজেলা। তাহলে মনে রাখবে জুস্পোরের মধ্যে প্লাজেলার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি কয়টি? 4টি। প্লাজেলার সংখ্যা কয়টি? 4টি। এটা আমরা মনে রাখবো। আর একটা বিষয় মনে রাখবো, এই জুস্পোরটা, এই যে আমরা দেখতে পাচ্ছি জুস্পোর, এই জুস্পোর আসলে দেখতে হচ্ছে তোমার নাশপতি আকৃতির। জুস্পোর হচ্ছে কীরকম কি আকৃতির? এগুলো একটু মনে রাখবো, নাশপতি আকৃতির, ঠিক আছে? এবং জুস্পোরের মধ্যে আমরা কি লক্ষ্য করব? এই যে আইস্পট লক্ষ্য করব, ঠিক আছে? আইস্পট লক্ষ্য করব, যেটা হচ্ছে একটা পিগমেন্ট বা রঞ্জক পদার্থের একটা তোমার বিন্দু, যেটা তাকে তোমার সূর্য আলোর দিকে বা আলোর বিপরীতে মুভমেন্ট করার বা চলাচলের জন্য সাহায্য করে থাকে এই আইস্পটটা। এটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, সো আমরা যে জুস্পোরটা দেখতে পাইলাম, এটার মধ্যে 4টা প্লাজেলা আছে, এটা দেখতে নাশপতি আকৃতির, এবং এখানে একটা আইস্পট আছে। এখন এই জুস্পোরটা কিছুদিন সন্তরণরত থাকবে, অর্থাৎ সাঁতার কাটতে থাকবে। তাহলে কয়দিন? প্রায় বলা হয়েছে তোমাদের বইয়ে 2 থেকে 6 দিন, ঠিক আছে? 2 থেকে 6 দিন এটা কি থাকবে? সাঁতার কাটতে থাকবে, ঠিক আছে? পানির মধ্যে সাঁতার কাটতে থাকবে। এরপর গিয়ে সেটা কোনো একটা ভিত্তির সাথে এরকম কি হবে, এটা গিয়ে এরপর এই জুস্পোরের যে প্লাজেলা আছে, প্লাজেলাগুলা গিয়ে কোনো একটা ভিত্তির সাথে এরকম যুক্ত হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার জুস্পোর, এটা হচ্ছে একটা জুস্পোর। এর পরবর্তী আমরা কি দেখব? এর পরবর্তীতে দেখব হচ্ছে জুস্পোরটা আবারও তোমার
কিছুদিন পর দেখা যাবে এর মধ্যে যে প্লাজেলাগুলো ছিল প্লাজেলাগুলো হচ্ছে তোমার কি হয়ে যাবে, প্লাজেলাবিহীন হয়ে যাবে। তারপর প্লাজেলাবিহীন এই কোষটা একটা প্রাচীর দ্বারা আবৃত হবে এবং বারবার কোষ বিভাজন করতে থাকবে। তো বারবার যদি কোষ বিভাজন সে করতে থাকে, বারবার যদি কোষ বিভাজন সে করতে থাকে, তখন দেখা যাবে হচ্ছে এরকম ছোট একটা ইলেকট্রিক্সের মতো গঠন সে কী করবে, তৈরি করবে। নিচের দিকের এই কোষটা ধরো হোল্ড ফাস্ট, তারপর হচ্ছে এরপর উপরে কোষ, এরপরে কোষ থাকবে এবং ভেতরে কিন্তু থাকবে হচ্ছে একটা গার্ডল শেপ বা রিং আকৃতির কি ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। এরপর এটা ধীরে ধীরে আরও বিভাজিত হয়ে একটা পূর্ণাঙ্গ তোমার কি তৈরি করবে, ইলেকট্রিক্স শৈবাল তৈরি করবে। তাহলে আমরা কি দেখলাম, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তোমার প্রথমে যে ইলেকট্রিক্সের যে কোষ আছে, কোষের ভিতরে যে প্রোটোপ্লাস্ট আছে, এটা বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কিছু হ্যাপ্লয়েড স্পোর তৈরি করবে। যে কোষের ভিতরে স্পোর তৈরি হবে সেই কোষটাকে বলবো আমরা স্পোরাঞ্জিয়াম বা রেণুথলি, যেখানে ভিতরে 1 থেকে 32টা স্পোর তৈরি হতে পারে। এরপর হচ্ছে এই রেণুথলির ভিতরে একটা বেসিকল দ্বারা রেণুগুলা বা স্পোরগুলো আবৃত থাকে, যেগুলাকে আমরা প্লাজেলা বিশিষ্ট হওয়ার কারণে জুয়েস্পোর বলতেছি। আচ্ছা, তো এই জুয়েস্পোরগুলা বেসিকলটা যখন বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে, তখন বাইরে বের হয়ে যাবে স্পোরগুলা। এখন জুয়েস্পোর যখন বাইরে বের হবো তখন আমরা দেখবো হচ্ছে এখানে 4টা আসলে প্লাজেলা থাকে জুয়েস্পোরের মধ্যে এবং এটা দেখতে অনেকটা নাশপাতির আকৃতির। নাশপাতি যেরকম হচ্ছে তোমার নিচের দিকটা একটু প্রশস্ত, উপরের দিকটা একটু তোমার সরু থাকে, এই শেপের জুয়েস্পোরটা, সেজন্য তাকে আমরা বলবো নাশপাতি আকৃতি, ঠিক আছে। এবং এখানে আয়াস্পট থাকবে এবং এই জুয়েস্পোরটা প্লাজেলা থাকার কারণে সেটা সাঁতার কাটতে থাকবে পানিতে। 2 থেকে 6 দিন সাঁতার কাটার পর এটা কোনো একটা বৃত্তির সাথে প্লাজেলা দিয়ে আবদ্ধ হবে। আবদ্ধ হওয়ার পর এরপর এটা প্লাজেলা বিহীন হয়ে যাবে, কোষটা প্রাচীর দিয়ে আবৃত হবে এবং আস্তে আস্তে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হতে হতে নতুন নতুন কোষ তৈরি করবে। একসময় এটা পূর্ণাঙ্গ একটা ইলেকট্রিক শৈবাল তৈরি করবে। সো আশা করছি আমরা এই ব্যাপারগুলো বুঝতে পারলাম। এখন আমরা দেখব হচ্ছে ইলেকট্রিক শৈবালে আসলে ওজন যে স্পোরের মাধ্যমে হয়, ইলেকট্রিক শৈবাল আসলে কত ধরনের স্পোর তৈরি হতে পারে সেই বিষয়টা আমরা একটু লক্ষ্য করি। এখন জুয়েস্পোরগুলোর মধ্যে দেখো বা স্পোরগুলোর মধ্যে কত ধরনের স্পোর থাকে। এখানে স্পোরের মধ্যে হচ্ছে তোমার 2 ধরনের স্পোর পাওয়া যায় ইলেকট্রিক্সে। একটা আমরা দেখলাম হচ্ছে জুয়েস্পোর, যেটা হচ্ছে তোমার প্লাজেলা যুক্ত, এই যে চলাচল করতে পারে, এটা হচ্ছে জুয়েস্পোর। এবং আরেকটা হচ্ছে তোমার প্লাজেলাবিহীন, যেটাকে বলবো আমরা অ্যাপ্লানোস্পোর। তাহলে প্লাজেলাবিহীনটা হচ্ছে অ্যাপ্লানোস্পোর। তাহলে এটা আমরা আগেও পড়ছি, অ্যাপ্লানোস্পোরও কিন্তু কি নেই, প্লাজেলা নেই আর প্লাজেলাবিহীন। এখন এই প্লাজেলাবিহীন অ্যাপ্লানোস্পোর কখন তৈরি হয়? সাধারণত তৈরি হয় হচ্ছে জুয়েস্পোর। এই অ্যাপ্লানোস্পোর তৈরি হয় হচ্ছে প্রতিকূল পরিবেশে। কখন তৈরি হয়? প্রতিকূল পরিবেশে। যখন তোমার যে ইলেকট্রিক শৈবাল তৈরি হওয়ার জন্য পরিবেশ অনুকূল না, সেই সময় অ্যাপ্লানোস্পোর তৈরি হয়। কেন তৈরি হয় এটা আমরা দেখব। জুয়েস্পোরের মধ্যে মনে রাখিও 2 ধরনের জুয়েস্পোর দেখা যায়। জুয়েস্পোরের মধ্যে 2 ধরনের জুয়েস্পোর দেখা যায়। একটা হচ্ছে তোমার মেগা জুয়েস্পোর, যেগুলো হচ্ছে আকৃতিতে বড় বা মেঘা। আরেকটা হচ্ছে মাইক্রো জুয়েস্পোর হচ্ছে ছোট। মাইক্রো জুয়েস্পোর হচ্ছে কি ছোট। তাহলে জুয়েস্পোরের মধ্যে আমরা কতগুলো জুয়েস্পোর দেখবো বড় আর কতগুলো জুয়েস্পোর দেখবো হচ্ছে ছোট, ঠিক আছে। আসলে যেগুলো হচ্ছে ছোট কোষ সেগুলো থেকে তৈরি হচ্ছে মেগা জুয়েস্পোর আর বড়গুলা থেকে মাইক্রো জুয়েস্পোর তৈরি হয়। এটা আমরা একটা বিষয় লক্ষ্য করি, মেগা জুয়েস্পোর যেখানে তৈরি হবে, যে স্পোরেনজিমে তৈরি হবে, সেখানে মেগা জুয়েস্পোর তৈরি হতে পারে হচ্ছে 1 থেকে 4টি। তাহলে 1 থেকে 4টা স্পোর তৈরি হবে প্রতিটা স্পোরাঞ্জিয়ামের ভিতরে পার স্পোরাঞ্জিয়াম, ঠিক আছে। তাহলে মেগা জুয়েস্পোরেনজিয়াম যখন তৈরি হবে তখন একটা জুয়েস্পোরেনজিয়ামের ভিতরে বা স্পোরাঞ্জিয়ামের ভিতরে 1 থেকে 4টা স্পোর তৈরি হবে, মেগা জুয়েস্পোর। আর মাইক্রো জুয়েস্পোর যখন তৈরি হবে তখন বলা হচ্ছে 8 থেকে 32টা স্পোর তৈরি হতে পারবে, মাইক্রোস্পোর তৈরি হতে পারবে ওই স্পোরাঞ্জিয়ামের ভিতরে। তাহলে দেখো তো বোঝাই যাচ্ছে আসলে মেগা জুয়েস্পোর যেগুলো আছে সেগুলো যদি বড়, সেক্ষেত্রে সেলটা ডিভিশন হয়ে মাত্র 4টা, ভিতরের দিকে মাত্র এখানের ভিতরে মাত্র 4টা স্পোর তৈরি হবে, 1 থেকে 4টা। আর মাইক্রো জুয়েস্পোরের ক্ষেত্রে সেলটার ডিভিশনের মাধ্যমে 8 থেকে 32টা স্পোর তৈরি করবে একটা স্পোরাঞ্জিয়ামের ভেতর থেকে, ঠিক আছে। সো এগুলো আমরা একটু মনে রাখবো। আরেকটা বিষয় এখানে লক্ষ্য করি, সেটা হচ্ছে অ্যাপ্লানোস্পোর। যেটা ধরো এটা হচ্ছে একটা অ্যাপ্লানোস্পোর, যেটা হচ্ছে প্লাজেলাবিহীন। এটা প্রতিকূল পরিবেশে পুরু প্রাচীর বা আবরণ দ্বারা আবদ্ধ হয় এবং প্রচুর খাদ্য সঞ্চয় করে। তখন আমরা এই ধরনের অ্যাপ্লানোস্পোরগুলোকে বলবো হিপনোস্পোর বা রেস্টিং স্পোর। তাহলে দেখো যদি এরকম অ্যাপ্লানোস্পোর
খাদ্য সঞ্চয় করে পুরু প্রাচীর বেষ্টিত হয়। অর্থাৎ সেটা কেন খাদ্য সঞ্চয় করে পুরু প্রাচীর বেষ্টিত হচ্ছে, কারণ এই স্পোর্টটা এখন অঙ্কুরিত হবে না, ঠিক আছে, নতুন ইলেকট্রিক্স এখন তৈরি করবে না, সে রেস্টে যাবে, সে হিপনো শব্দের অর্থ হচ্ছে ঘুম, সে ঘুমন্ত অবস্থায় থেকে যাবে বা সুপ্ত অবস্থায় থেকে যাবে, সে এখন অঙ্কুরিত হবে না, কারণ এখন পরিবেশ অনুকূল না প্রতিকূল। অর্থাৎ এখন যদি সে অঙ্কুরিত হয়ে নতুন ইলেকট্রিক্স তৈরি করে তাহলে সেই ইলেকট্রিক্সটা কিন্তু তোমার প্রতিকূল পরিবেশে মারা যেতে পারে। সেজন্য সেই অ্যাপ্লানোস্পোর কী করবে, খাদ্য সঞ্চয় করে পুরু প্রাচীর বেষ্টিত হবে, ঠিক আছে, বেষ্টিত হয়, তখন আমরা সেই অ্যাপ্লানোস্পোরটাকে বলবো, যখন খাদ্য সঞ্চয় করে পুরু প্রাচীর বেষ্টিত হয় সেই অ্যাপ্লানোস্পোরটাকে আমরা বলতে পারি হচ্ছে হিপনোস্পোর। হিপনো মানে হচ্ছে ঘুমন্ত, ঠিক আছে, অর্থাৎ সে খাদ্য সঞ্চয় করে একদম সুপ্ত অবস্থায় আছে, ঘুমিয়ে আছে এরকম, ঠিক আছে, অথবা এটাকে রেস্টে আছে, রেস্টিং স্পোর, ঠিক আছে, রেস্টিং স্পোর। এখন এটা যখন আবার খেয়াল করো, যখন আবার তোমার এই অনুকূল পরিবেশ আসবে তখন এই যে তোমার প্রাচীরটা পুরো প্রাচীরটা গলে যাবে বা বিদীর্ণ হয়ে যাবে, তখন আরেকটা নতুন ইলেকট্রিক্স সে বিভাজনের মাধ্যমে সে কী করতে পারবে, নতুন ইলেকট্রিক্স একটা শৈবাল জন্ম দিতে পারবে। সো এই হচ্ছে আমাদের ইলেকট্রিক্সের ওজন নিয়ে কথা। এরপর আমরা যে বিষয়টা দেখব সেটা হলো ইলেকট্রিক্সের যৌনজনন নিয়ে। সো ইলেকট্রিক্সের যৌনজনন হচ্ছে কি, এখানে গ্যামেট সৃষ্টি হবে, গ্যামেটের মাধ্যমে এই যৌনজননটা সম্পন্ন হবে, অর্থাৎ পুন গ্যামেট ও স্ত্রী গ্যামেট দুইটা ভিন্ন ধরনের গ্যামেট বা জননকোষ আমরা দেখব, অর্থাৎ যেদেরকে আমরা শুক্রাণু ডিম্বাণুও বলতে পারি। সো আমরা যৌনজননের ক্ষেত্রে দেখব হচ্ছে ইলেকট্রিক্স, একটা ইলেকট্রিক্স থেকে যদি তোমার পুন গ্যামেট তৈরি হয়, অন্য একটা ইলেকট্রিক্স থেকে তৈরি হবে স্ত্রী গ্যামেট, তাহলে একই দেহ থেকে তোমার কি তৈরি হচ্ছে না, পুন গ্যামেট এবং স্ত্রী গ্যামেট একই দেহ থেকে তৈরি হচ্ছে না, একটা থেকে যদি পুন গ্যামেট তৈরি হয় অন্যটা থেকে তৈরি হবে স্ত্রী গ্যামেট। তাহলে সেজন্য আমরা ইলেকট্রিক্সের ব্যাপারে যে বিষয়টা বলবো, ইলেকট্রিক্স হচ্ছে তোমার হেটারোথেলিক শৈবাল। ইলেকট্রিক্স হচ্ছে কি, ইলেকট্রিক্স এটা আমরা লিখে রাখি, ইলেকট্রিক্স হচ্ছে একটা হেটারোথেলিক শৈবাল, ঠিক আছে, এটা হেটারোথেলিক শৈবাল। কেন হেটারোথেলিক, কারণ গ্যামেট দুইটা ভিন্ন ভিন্ন দেহ থেকে উৎপন্ন হচ্ছে, হেটারোথেলিক শৈবাল, ঠিক আছে। এবং এখানে যে দুইটা গ্যামেট তৈরি হবে দেখব হচ্ছে এই গ্যামেটগুলো হচ্ছে আকার আকৃতিতে একই রকম, পুন গ্যামেট এবং স্ত্রী গ্যামেট দুইটা দেখতে একই রকম, হুবহু একই রকম, বাহ্যিক দৃষ্টিতে তুমি তাদেরকে আলাদা করতে পারবে না, তবে তারা জেনেটিক্যালি আইডেন্টিক্যাল। অর্থাৎ একটা যদি ধরো পুন গ্যামেট হয় অন্যটা হবে এরকম, অন্যটা হবে তোমার স্ত্রী গ্যামেট, এভাবে তুমি চিন্তা করতে পারো, ঠিক আছে। তাহলে দেখতে বাহ্যিক দৃষ্টিতে পুন গ্যামেট এবং স্ত্রী গ্যামেট দুইটা একই রকম, ঠিক আছে, বোঝা যাবে না কোনটা স্ত্রী গ্যামেট কোনটা পুন গ্যামেট। এরকম যদি দুইটা গ্যামেট পুন গ্যামেট এবং স্ত্রী গ্যামেট যদি একই রকম হয় দেখতে, তখন আমরা তাদেরকে বলি হচ্ছে এই ধরনের যৌনজননকে বলি আইসোগেমি, ঠিক আছে, এই ধরনের যৌনজননকে কি বলি, আইসোগেমি বা আইসোগ্যামাস যৌনজনন দেখা যায়, ঠিক আছে। চলো আমরা ইলেকট্রিক্সের যৌনজননটা একটু বিস্তারিত কথা বলি এটা নিয়ে, ইলেকট্রিক্সের যৌনজনন নিয়ে। তাহলে আমরা এই দুইটা ব্যাপারে ইলেকট্রিক্সের ব্যাপারে জেনে নেব। এটা হচ্ছে হেটারোথেলিক, অর্থাৎ তাদের হেটারো মানে ভিন্ন, তেলিক মানে হচ্ছে দেহ, ঠিক আছে, শৈবালের দেহ, দুইটা ভিন্ন ভিন্ন দেহ থেকে তোমার জননকোষগুলো তৈরি হবে, স্ত্রী জননকোষ তৈরি হবে এক দেহ থেকে, পুন জননকোষ তৈরি হবে অন্য দেহ থেকে। আর আইসোগেমি কেন, কারণ জননকোষ দুইটা দেখতে হচ্ছে একই রকম হবে। চলো আমরা এখন বিস্তারিত হচ্ছে কথা বলি হচ্ছে তোমার ইলেকট্রিক্সের যৌনজনন নিয়ে, ঠিক আছে। এখন আমরা দেখব হচ্ছে ইলেকট্রিক্সের যৌনজননের ক্ষেত্রে ধরো যে কোনো একটা কোষের ভিতরে যে প্রোটোপ্লাস্ট আছে, এর ভিতরে যে প্রোটোপ্লাস্টগুলো মাইটোসিস প্রক্রিয়ায় কী হয়ে বিভাজিত হয়ে তোমার এখানে কিছু কোষ তৈরি করবে, এবং যেই কোষগুলা কাজ করবে অ্যাজ এ গ্যামেট হিসেবে। তো এখান থেকে ধরো আমরা যদি চিন্তা করি, এখান থেকে প্রোটোপ্লাস্টটা বিভাজিত হয়ে তোমার কিছু কোষ তৈরি করছে, এবং এই কোষগুলা তোমার এখান একটা বেসিকল দ্বারা আবৃত থাকে, আবৃত থাকে, এবং এই বেসিকলটা বিদীর্ণ হয়ে এখান থেকে এই কোষগুলা বা এই গ্যামেটগুলা বাইরে বের হয়ে আসে। তাহলে এটা একটা ধরো গ্যামেট, ঠিক আছে। তো এই গ্যামেটটা হচ্ছে হ্যাপ্লয়েড, এই গ্যামেটটা হচ্ছে কি হ্যাপ্লয়েড। দেখো আমাদের ইলেকট্রিক শৈবালও কিন্তু হ্যাপ্লয়েড শৈবাল, ঠিক আছে, তার দেহটা হচ্ছে হ্যাপ্লয়েড। সুতরাং এখানে ভিতরে মাইটোসিসটা যেভাবে স্পোর সৃষ্টি হয়েছিল সেভাবে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে কিছু গ্যামেট এখানে সৃষ্টি হবে এই কোষের ভিতরে, ঠিক আছে। তাহলে এই কোষের ভিতরে যেহেতু গ্যামেট সৃষ্টি হয়েছে, আমরা এই কোষটাকে বলতে পারি গ্যামেটেনজিয়াম, ঠিক আছে, গ্যামেট যেহেতু সৃষ্টি হয়েছে গ্যামেটেনজিয়াম, ঠিক আছে। অর্থাৎ এনজিয়াম বা এনজিয়ন শব্দের অর্থ দ্বারা আমরা বুঝি হচ্ছে থলে বা পাত্র, যেহেতু এর ভিতরে গ্যামেট তৈরি হচ্ছে এই কোষটার ভিতরে, সেজন্য এই কোষটাকে বলবো আমরা গ্যামেটেনজিয়াম, ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো। এবং একটা গ্যামেটেনজিয়ামের ভিতরে 8 থেকে
তোমার ৬৬টা তোমার কি হতে পারে গ্যামেট তৈরি হতে পারে, ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখতে পারি, ঠিক আছে। তাহলে এটা ধরো হচ্ছে আমাদের পুন গ্যামেট, এটাকে আমি ধরো প্লাস দিয়ে ডিনোট করলাম। ধরো একইভাবে ধরো আরেকটা শৈবালের দেহ থেকে যে প্রোটোপ্লাস্টটা ছিল ভিতরের যে তোমার কোষের যে প্রোটোপ্লাস্ট ছিল সেটা বারবার বিভাজিত হয়ে হয়ে এখানে কিছু সেল তৈরি করছে এবং এই কোষগুলা এখান থেকে তোমার কি হলো বাইরে বের হয়ে একটা বেসিকল দ্বারা আবৃত ছিল এবং বাইরে বের হয়ে পরবর্তীতে এই কোষগুলা তোমার পুন গ্যামেট হিসেবে বা স্ত্রী গ্যামেট হিসেবে ধরো ফাংশন করতেছে বা কাজ করতেছে। এখান থেকে ধরো এখন এই গ্যামেটটা বের হলো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার একটা কি গ্যামেট, এটা হচ্ছে তোমার একটা, এটা যদি ধরো পুন গ্যামেট ধরে নিই, এটাকে আমরা ধরবো হচ্ছে স্ত্রী গ্যামেট, তাহলে এটা হচ্ছে ধরো স্ত্রী গ্যামেট এবং এই গ্যামেটটাও অবশ্যই কি হবে হ্যাপ্লয়েড, ঠিক আছে, এই গ্যামেটটাও হ্যাপ্লয়েড। দেখো গ্যামেটগুলো বাহ্যিক দৃষ্টিতে কিন্তু দেখতে একই রকম, ঠিক আছে, দুইটা গ্যামেটই দেখতে একই রকম, তুমি তাদেরকে আলাদা করতে পারবে না বাহ্যিক দৃষ্টিতে। সো সেজন্য আমরা এই ধরনের যৌনজননকে বলি আইসোগেমি, ঠিক আছে। তবে আমরা ধরে নিতে পারি একটা যদি পুন গ্যামেট হয়, একটা হচ্ছে তোমার স্ত্রী গ্যামেট, প্লাস মাইনাস দিয়ে ধরে নেওয়া যায়। এরপর হচ্ছে খেয়াল করো একটা গ্যামেটের ব্যাপারে আমরা কয়েকটা বিষয় জেনে নিই। গ্যামেটের মধ্যে আসলে দুইটা প্লাজেলা থাকবে, আমরা জুয়েসপুরে দেখছিলাম 4টা প্লাজেলা, কিন্তু গ্যামেট হচ্ছে বাইপ্লাজেলেট, এটা আমরা মনে রাখবো, দুইটা প্লাজেলা থাকবে সেজন্য বাইপ্লাজেলেট বলে। এবং গ্যামেটের মধ্যে তোমার এটা নাশপতি আকৃতির, এটা মনে রাখবো, জুয়েসপুরও নাশপতি আকৃতির, গ্যামেটও হচ্ছে নাশপতি আকৃতির। এর মধ্যে আইএসপোর্ট থাকবে, একটা বিন্দু থাকবে যেটা হচ্ছে বিভিন্ন রঞ্জকণু দ্বারা তৈরি, যেটাকে বলা হচ্ছে আইএসপোর্ট থাকবে, আইএসপোর্ট থাকে। এবং আরেকটা বিষয় মনে রাখবো, এই গ্যামেটগুলো হচ্ছে জুয়েসপোর্ট থেকে ছোট হবে, ঠিক আছে। এখন খেয়াল করো এই গ্যামেটগুলা পরবর্তীতে এসে তোমার দেখা যাচ্ছে মিলিত হচ্ছে একসাথে, ঠিক আছে। এই যে একটা গ্যামেট দুই দেহ থেকে উৎপন্ন হয়েছে, এই গ্যামেটগুলো এসে একে অপরের সাথে তোমার কি হবে মিলিত হবে, যে মিলনকে আমরা বলতেছি নিষেক বা যৌন মিলন, যেটা হচ্ছে এখানে দেখবো হচ্ছে তোমার কি দুইটা হ্যাপ্লয়েড গ্যামেট একসাথে মিলিত হবে। এখন যখন গ্যামেট দুইটা মিলিত হবে তখন দেখবো হচ্ছে একটা কোষ তৈরি হবে যেটা হচ্ছে 4 প্লাজেলা যুক্ত। দেখো এই দুইটা গ্যামেটের মধ্যে দুইটা প্লাজেলা এবং এই দুইটা প্লাজেলা মিলে হচ্ছে এই যে জাইগোটটা তৈরি হলো, জাইগোটের মধ্যে আমরা দেখবো হচ্ছে 4 প্লাজেলা। তাহলে এখানে আমরা ইলেকট্রিক্সের যে জাইগোটের মধ্যে কয়টা প্লাজেলা দেখবো, 4টি প্লাজেলা এখানে দেখা যাবে, ঠিক আছে, 4টি প্লাজেলা এখানে দেখা যাবে, ঠিক আছে। এরপর গ্যামেটটা কি হবে, কিছুদিন এটা সন্তরণ থাকবে অর্থাৎ সাঁতার কাটতে থাকবে। এরপর এই যে তোমরা গ্যামেটটা দেখতে পাচ্ছ, এই গ্যামেটটা কিন্তু কি বিহীন হয়ে যাবে, প্লাজেলা বিহীন হয়ে যাবে। প্লাজেলা বিহীন হয়ে এটা তোমার পুরু আবরণ দ্বারা আবৃত হয়ে যাবে, বাইরে একটা পুরু আবরণ দ্বারা আবৃত হয়ে যাবে। তাহলে গ্যামেটটা কিছুদিন সন্তরণ অবস্থায় থাকবে, জাইগোটটা এটা হচ্ছে ডিপ্লয়েড অবস্থা, এই জাইগোটটা সন্তরণ বা সাঁতার কাটার অবস্থায় থাকবে। এরপর এটা প্লাজেলা বিহীন হয়ে গিয়ে পুরু প্রাচীর দ্বারা আবৃত হয়ে যাবে, তখন সে প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চয় করবে এবং কিছুদিন রেস্টিং স্টেজে থাকবে, অর্থাৎ কিছুদিন এভাবে তোমার রেস্টের মধ্যে থাকবে সে। এরপর কি হবে, এটা হচ্ছে তোমার কি পুরু প্রাচীর বেষ্টিত হয়ে থাকবে এই জাইগোটটা, ও কি অবস্থায় থাকবে, প্লাজেলা বিহীন থাকবে এখানে, ঠিক আছে। এর পরবর্তীতে দেখা যাবে এই কোষটা এখন হচ্ছে এটা ডিপ্লয়েড, আবার মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তোমার কিছু হ্যাপ্লয়েড কোষ এখানে তৈরি করবে, ঠিক আছে। এই কোষটা কি করবে, মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কিছু হ্যাপ্লয়েড কোষ এখানে কি করবে তৈরি করবে, কিছু হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে, ঠিক আছে, কিছু হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে। এবং এই হ্যাপ্লয়েড কোষগুলা পরবর্তীতে পরিণত হবে হচ্ছে জুয়েসপুরে, ঠিক আছে। কিসে পরিণত হবে, জুয়েসপুর। দেখো এখানেও কিন্তু জুয়েসপুর চলে আসলো, ঠিক আছে, যৌনজননের মধ্যেও জুয়েসপুর আছে। দেখো যৌনজনন কীভাবে জুয়েসপুর তৈরি হচ্ছে, জাইগোটটার ভিতরে মিউসিস বিভাজনের মাধ্যমে আমরা এখানে দেখব হচ্ছে কিছু হ্যাপ্লয়েড জুয়েসপুর তৈরি হতে। হ্যাপ্লয়েড কিছু কি তৈরি হলো, এই যে 4 প্লাজেলা বিশিষ্ট কিছু কি তৈরি হলো, জুয়েসপুর তৈরি হলো, ঠিক আছে। এগুলো হচ্ছে ধরো জুয়েসপুর, ঠিক আছে। এখানে জুয়েসপুরে কয়টা প্লাজেলা দেখছিলাম, 4টা। এখন এই জুয়েসপুরটা আবার পরবর্তীতে কি হয়ে আবার আগের মতো অঙ্কুরিত হয়ে নতুন একটা কি তৈরি করবে, শৈবালের দেহ তৈরি করবে। দেখো জুয়েসপুরগুলো কি হয়ে অঙ্কুরিত হয়ে নতুন একটা কি তৈরি করবে,
জুএসপুরগুলো অঙ্কুরিত হয়ে নতুন একটা শৈবালের দেহ তৈরি করবে। তাহলে আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। যদি আমরা আরেকবার বলি, প্রথমে শৈবাল হচ্ছে একটা হেটারোথেলিক শৈবাল, অর্থাৎ পুংগ্যামেট স্ত্রীগ্যামেট ভিন্ন ভিন্ন দেহে তৈরি হবে। এখান থেকে ধরো তৈরি হলো হচ্ছে এই যে এটা হচ্ছে ধরো তোমার তৈরি হলো স্ত্রীগ্যামেট, আর এখান থেকে তৈরি হলো ধরো পুংগ্যামেট। তাহলে এটা হচ্ছে তোমার স্ত্রীগ্যামেট আর এটা হচ্ছে কি পুংগ্যামেট। স্ত্রীগ্যামেট পুংগ্যামেট এরপর কি হলো, একসাথে মিলিত হয়ে তোমার কি তৈরি করলো, 4 প্লাজালা বিশিষ্ট একটা জাইগোট তৈরি করলো। এবং এই জাইগোটটা এরপর কিছুদিন তোমার সন্তরণ অবস্থায় থাকবে, সাঁতার কাটবে। এরপর প্লাজালা বিহীন, অর্থাৎ প্লাজালাগুলো এর থেকে তোমার চলে যাবে। যাওয়ার পর এটা একটা পুরু প্রাচীর বিস্তৃত হবে এবং প্লাজালা বিহীন হয়ে একটা পুরু প্রাচীর বা আবরণ বিস্তৃত হয়ে সেই খাদ্য সঞ্চয় করবে। এরপর খাদ্য সঞ্চয় করার পর কিছুদিন রেস্টিং স্টেজে থাকবে, ঠিক আছে। রেস্টিং স্টেজে থাকার পর সেটা আবার মিউসিস, এটা কিন্তু ডিপ্লয়েড সেল, ঠিক আছে। এটা কিন্তু ডিপ্লয়েড সেল, যেহেতু এদের মধ্যে নিষেক হয়েছে। এখন ডিপ্লয়েড সেলটা আবার কি হবে, মিউসিস প্রক্রিয়ায় কিছু হ্যাপ্লয়েড কি তৈরি করবে, জুএসপুর তৈরি করবে। মিউসিস প্রক্রিয়া বিবাহিত হয়ে কিছু হ্যাপ্লয়েড জুএসপুর তৈরি করবে এবং এই জুএসপুরগুলা আবারও নতুন একটা কি ইলেকট্রিক্সের, এই জুএসপুরগুলা নতুন একটা আবার ইলেকট্রিক্স শৈবালে কি করতে পারবে, জন্ম দিতে পারবে। এই হচ্ছে আমাদের যৌনজনন। তো যৌনজননের মধ্যে আমরা দেখতেছি আমাদের ইলেকট্রিক্সগুলো হচ্ছে হ্যাপ্লয়েড, ইলেকট্রিক্স হচ্ছে হ্যাপ্লয়েড। তারপর হচ্ছে এখান থেকে যে গ্যামেট তৈরি হলো এটাও হ্যাপ্লয়েড, ঠিক আছে। তারপর হচ্ছে জাইগোট তৈরি হলো ডিপ্লয়েড। এখন দেখো যৌনজননের ক্ষেত্রে আমরা দেখতেছি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা আছে, ঠিক আছে। হ্যাপ্লয়েড দশা দেখতেছি, হ্যাপ্লয়েড দশা হচ্ছে গ্যামেট, আমাদের ইলেকট্রিক শৈবালটা হচ্ছে হ্যাপ্লয়েড, কিন্তু জাইগোটটা হচ্ছে ডিপ্লয়েড। এখন এই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশা কোনো প্রাণীর জীবনচক্রে যে অতিক্রম করাকে আমরা বলি যৌনক্রম, ঠিক আছে। যৌনক্রমের মধ্যে কি দেখবো, হ্যাপ্লয়েড এবং কি ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমে আবর্তিত হবে, ঠিক আছে। দেখো এটা ছিল হ্যাপ্লয়েড, এটা যখন জাইগোট হলো তখন ডিপ্লয়েড, জাইগোটটা আবার মিউসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড জুএসপুর তৈরি করছে, হ্যাপ্লয়েড জুএসপুর থেকে আবার হ্যাপ্লয়েড ইলেকট্রিক্স তৈরি হলো। তাহলে এখন খেয়াল করো তো, এখানে কিন্তু এই যৌনজননের মধ্যে আমরা ইলেকট্রিক্সের মধ্যে লক্ষ্য করতেছি হ্যাপ্লয়েড দশাটা হচ্ছে প্রধান দশা, তাই না। হ্যাপ্লয়েডটা হচ্ছে প্রধান দশা। কেন, দেখো আমাদের ইলেকট্রিক শৈবালটাও কিন্তু হ্যাপ্লয়েড, তাই না। ইলেকট্রিক শৈবালটা হ্যাপ্লয়েড এবং এটা দীর্ঘ সময় ধরে থাকে, ঠিক আছে। কিন্তু অল্প সময়ের জন্য তৈরি হচ্ছে যা জাইগোটটা তৈরি হওয়ার অল্প সময় কিন্তু বিভাজিত হয়ে সেটা ডিপ্লয়েড অবস্থাটা বিভাজিত হয়ে পরবর্তীতে আবার হ্যাপ্লয়েড জুএসপুর হয়ে যাচ্ছে। তাহলে সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা বা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে তোমার হ্যাপ্লয়েড দশাটা। সেজন্য আমরা এই যে ইলেকট্রিক্সের যৌনক্রম সেটাকে আমরা হ্যাপ্লন্টিক যৌনক্রম বলবো, ঠিক আছে। হ্যাপ্লন্টিক যৌনক্রম, কারণ হচ্ছে এই যৌনক্রমের মধ্যে কোন দশাটা প্রধান, হ্যাপ্লয়েড দশাটা প্রধান, ঠিক আছে। আর ডিপ্লয়েড দশাটা খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য কি হচ্ছে, তৈরি হচ্ছে। এটা আমরা মনে রাখবো, ঠিক আছে। তাইলে আমরা একটা বিষয় এখানে মনে রাখবো, সেটা হচ্ছে যৌনজননের ক্ষেত্রেও কিন্তু গ্যামেট তৈরি হলেও এখানে পরবর্তীতে আবার জাইগোট থেকে আবার জুএসপুর তৈরি হয়, জুএসপুর থেকে নতুন ইলেকট্রিক্স তৈরি হচ্ছে। এ হচ্ছে আমাদের ইলেকট্রিক্সের যৌনজনন নিয়ে কথা। তো আশা করছি ব্যাপারগুলো তোমরা বুঝতে পারছো এবং একটু যদি তোমার পড়ে নাও তোমরা, ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখব আমরা শৈবালের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে। তো শৈবালের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে আমরা শৈবালের উপকারী ভূমিকা এবং শৈবালের যে অপকারী ভূমিকা দুইটা নিয়ে কথা বলবো। উপকারী দিক নিয়েও কথা বলবো, অপকারী দিক নিয়েও কথা বলবো। দেখো শৈবাল আসলে কি কি উপকার করে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপকারটা আমাদের জন্য করেছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করেছে, ঠিক আছে। পৃথিবীর বায়ুমণ্ডলে কিন্তু প্রথম দিকে অক্সিজেন ছিল না। তো অক্সিজেন ছাড়া কিন্তু কোনো প্রাণী আসলে বাঁচতে পারবে না, তোমার উন্নত জীবের আবির্ভাব সম্ভব ছিল না। তো এখানে কি করছে দেখো, প্রথম নীলাভ সবুজ শৈবাল তারা প্রথম কিন্তু শালক সংশ্লেষণ শুরু করেছিল পৃথিবীতে। তারা প্রথম শালক সংশ্লেষণের মাধ্যমে তারা কি করছে, শালক সংশ্লেষণ প্রক্রিয়ার ফলে তোমরা জানো হচ্ছে অক্সিজেন উৎপন্ন হয় উপজাতি হিসেবে। সেই অক্সিজেন ধীরে ধীরে বায়ুমণ্ডলে জমা হয়েছিল এবং তোমার প্রায় শতকরা 20% পর্যন্ত, অর্থাৎ আমরা জানি হচ্ছে বায়ুমণ্ডলের হচ্ছে বর্তমানে শতকরা 20% হচ্ছে অক্সিজেন। এই শতকরা 20% পর্যন্ত অক্সিজেন যুক্ত করার পর পরবর্তীতে উচ্চ শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর আবির্ভাব ঘটেছে পৃথিবীতে। তাহলে শৈবালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, এরা বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করেছে। সর্বপ্রথম নীলাভ সবুজ শৈবাল শালক সংশ্লেষণের মাধ্যমে যে উপজাতি হিসেবে অক্সিজেনটা তৈরি করেছিল, এটা বায়ুমণ্ডলে যোগ হয়েছে। এই অক্সিজেনের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে তোমার কি উন্নত উদ্ভিদ ও প্রাণী সৃষ্টি হয়েছে। এরপর দেখো যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে মাটিতে নাইট্রোজেন সংবন্ধন, ঠিক আছে। এখন দেখো নাইট্রোজেন সংবন্ধন বা ফিক্সেশন যেটাকে বলি আমরা, সেটা আসলে কি।
দেখো আমরা জানি আমাদের বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78%, যেটা হচ্ছে মুক্ত নাইট্রোজেন বা গ্যাসীয় অবস্থায় থাকে। ঠিক আছে, এখন এই নাইট্রোজেন কিন্তু উদ্ভিদ গ্রহণ করতে পারে না, মুক্ত নাইট্রোজেন কিন্তু উদ্ভিদ গ্রহণ করতে পারে না। এখন এই নাইট্রোজেনটাকে উদ্ভিদদের গ্রহণ উপযোগী ফরম্যাটে, উদ্ভিদ গ্রহণ উপযোগী ফরম্যাট হচ্ছে কি বিভিন্ন আয়ন, যেমন ধরো নাইট্রোজেনের বিভিন্ন আয়ন, অ্যামোনিয়া, নাইট্রাইট, এই আয়নগুলোতে রূপান্তরিত করার এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে বায়ুমণ্ডলে যে মুক্ত নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেনকে উদ্ভিদের গ্রহণ উপযোগী ফরম্যাট, ঠিক আছে, বিভিন্ন আয়ন, নাইট্রোজেনের বিভিন্ন আয়নে কনভার্ট করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। এখন কিন্তু এই নাইট্রোজেনটাকে কি করতে পারবে, উদ্ভিদ মূল দিয়ে সহজে কি করতে পারবে, গ্রহণ করতে পারবে। তাহলে বুঝো বায়ুমণ্ডলে যে মুক্ত নাইট্রোজেন আছে প্রায় 78% নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেন কিন্তু উদ্ভিদ গ্রহণ করতে পারে না। এই নাইট্রোজেনটাকে উদ্ভিদের গ্রহণ উপযোগী ফরম্যাট অর্থাৎ নাইট্রোজেনের বিভিন্ন আয়ন, অ্যামোনিয়াম আয়ন, নাইট্রেট আয়নে পরিণত করার এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সংবন্ধন। এখন এই নাইট্রোজেন ফিক্সেশনের কাজটা কারা করে, কিছু নীলাভ সবুজ শৈবাল, যাদেরকে তোমরা বলো সায়ানোব্যাকটেরিয়া। এগুলা কি কি মনে রাখতে পারো হচ্ছে না দিয়ে, ঠিক আছে। এখানে কি কি আছে, নোস্টোক আছে, অ্যানাভিয়ানা আছে এবং এইলুশিরা আছে। এই তিনটা নোস্টোক, অ্যানাভিয়ানা এবং এইলুশিরা এরা কি করতে পারে, নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে। দেখো তোমরা জানো হচ্ছে কেন সায়ানোব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে। তোমরা দেখেছিলা সায়ানোব্যাকটেরিয়ার কোষের মধ্যে একটা এরকম বড় কোষ থাকে যেটাকে আমরা বলেছিলাম হচ্ছে হেটারোসিস্ট। যে কোষটার নাম কি ছিল, হেটারোসিস্ট। হেটারো মানে হচ্ছে ভিন্ন, সিস্ট মানে হচ্ছে কোষ বুঝাইছে, ঠিক আছে, বা থলে বুঝাইছে, তার মানে একটু ভিন্ন প্রকৃতির কোষ, যেটাকে বলা হচ্ছে হেটারোসিস্ট। আর এই হেটারোসিস্টের মধ্যে নাইট্রোজেনাস নামক একটা এনজাইম থাকে, নাইট্রোজেনাস, যে এনজাইমের কারণে এই হেটারোসিস কোষটা নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, অর্থাৎ বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে অ্যামোনিয়া এবং নাইট্রেটে পরিণত করতে পারে, এবং যে নাইট্রেট এবং অ্যামোনিয়াগুলো উদ্ভিদ গ্রহণ করে উদ্ভিদ নাইট্রোজেনের ঘাটতি কী করতে পারে, পূরণ করতে পারে। তাহলে আরেকটা বিষয় এখানে খেয়াল করো, জমিতে যদি অ্যাজোলা জন্মায়, অ্যাজোলা জিনিসটা কি দেখো, অ্যাজোলা হচ্ছে এটা কিন্তু শৈবাল না, এটা হচ্ছে জলজ ফার্নবর্গীয় উদ্ভিদ, ঠিক আছে, জলজ ফার্ন। এই অ্যাজোলা ধানের জমিতে জন্মাইলে কি হয়, দেখো অ্যাজোলার সাথে একটা অভ্যন্তরে, অ্যাজোলা নামক এই ফার্নবর্গীয় উদ্ভিদের অভ্যন্তরে একটা সায়ানোব্যাকটেরিয়া বসবাস করে, যে সায়ানোব্যাকটেরিয়ার নাম হচ্ছে অ্যানাভিয়ানা এজোলি, ঠিক আছে। এই যে সায়ানোব্যাকটেরিয়ার অভ্যন্তরে কে বসবাস করে, অ্যানাভিয়ানা এজোলি বসবাস করে। তাহলে যেখানে অ্যাজোলা জন্মাবে সেখানে সায়ানোব্যাকটেরিয়াও থাকবে তার অভ্যন্তরে। তাহলে সায়ানোব্যাকটেরিয়া কি করতে পারে, নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, ঠিক আছে। জমিতে তোমার নাইট্রোজেনকে কিসে, উদ্ভিদের গ্রহণ উপযোগী ফরম্যাটে নিয়ে আসতে পারে, ফলে ওই জমির মধ্যে তুমি নাইট্রোজেন সমৃদ্ধ সার কম দিলেও চলবে। যেমন ধরো নাইট্রোজেন সমৃদ্ধ সার হচ্ছে কি, ইউরিয়ার সংকেত আমরা সবাই জানি NH2CO NH2। এই ইউরিয়া আমরা কেন প্রয়োগ করি, জমিতে তোমার উদ্ভিদের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করার জন্য। এখন যদি প্রাকৃতিকভাবে সায়ানোব্যাকটেরিয়ার মাধ্যমে আমরা যদি জমিতে উদ্ভিদ গ্রহণ উপযোগী নাইট্রোজেন পেয়ে থাকি, তাহলে তো আর ইউরিয়া আমাদেরকে দিতে হচ্ছে না। তাহলে এই ব্যাপারটা আমরা পড়ে নিব, ঠিক আছে, যে মাটিতে নাইট্রোজেন সংবন্ধনের জন্য কারা কাজ করে, কিছু নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া কাজ করে। এরপর হচ্ছে পরিবেশ দূষণ রোধ করা। দেখো পরিবেশ দূষণ কিভাবে রোধ করে, তোমরা জানো এই লাইনটা একটু লক্ষ্য করো, বলছে মোট সালোক সংশ্লেষণের শতকরা কত ভাগ, 60% হয় শৈবালে ঘটে থাকে। তাহলে আমাদের মনে হতে পারে বড় বড় বৃক্ষ, ঠিক আছে, অনেক উদ্ভিদ আছে, তো এগুলাই মনে হয় সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ করে, কিন্তু না, সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ করে হচ্ছে 60% সালোক সংশ্লেষণ করে হচ্ছে শৈবালের মধ্যে, বাকি তোমার 40% হয়ে থাকে অন্যান্য উদ্ভিদের মধ্যে। তাহলে খেয়াল করো, তাহলে এত বেশি সালোক সংশ্লেষণ শৈবালে ঘটে, তাহলে সালোক সংশ্লেষণের জন্য আমরা কি লাগে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সালোক সংশ্লেষণের সময় এবং অক্সিজেন ত্যাগ করে। তাহলে বায়ুমণ্ডলের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাসের পরিমাণ কমিয়ে দিচ্ছে এবং অক্সিজেনের মতো উপকারী গ্যাসের পরিমাণ কি করছে, বাড়িয়ে দিচ্ছে। তাহলে এইভাবে পরিবেশ দূষণের হাত থেকেও কি করে আমাদের কে শৈবাল কি করতেছে, রক্ষা করতেছে। তারপর হচ্ছে উৎপাদক হিসেবে ভূমিকা রাখে। উৎপাদক কি, দেখো তুমি যখন জলজ তোমার ফুড চেইনের দিকে লক্ষ্য করবা, সেখানে হচ্ছে উৎপাদক হচ্ছে কারা, যারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, ঠিক আছে। যেমন ধরো তুমি একটা পুকুরের পানিতে চিন্তা করতে পারো, ধরো কিছু ছোট ছোট এগুলো হচ্ছে কিছু এই যে সবুজ সবুজ এগুলো হচ্ছে ধরো শৈবাল, ঠিক আছে। তো এরাই একমাত্র কি করতে পারবে, সূর্যের
আলোক রশ্মির সহায়তায়, এগুলো ধরো ফাইটোপ্লাঙ্কটন বা সমান শৈবাল, আলোক রশ্মির সহায়তায় তারা খাদ্য তৈরি করতে পারবে। তাহলে এরাই হচ্ছে উৎপাদক, ঠিক আছে? জলজ পরিবেশে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে তারাই উৎপাদক। এবং এই ছোটো ছোটো জলজ শৈবালের উপর নির্ভর করতেছে ছোটো মাছগুলো এগুলা খেয়ে বেঁচে থাকে। আবার এই ছোটো মাছগুলোকে অনেক রাক্ষসী মাছ বা বড় মাছগুলো খেয়ে বেঁচে থাকে। তাহলে বুঝো, যদি এই উৎপাদক না থাকে তাহলে ছোটো মাছ খাবার পাবে না, তারা মারা যাবে। এবং তারা যদি মারা যায়, বড় মাছগুলো খাবার পাবে না, বড় মাছও মারা যাবে। তাহলে ফুড চেইনের কিন্তু বিঘ্নিত হবে, ঠিক আছে? তাহলে উৎপাদকের ভূমিকা কিন্তু জলজ যে ফুড চেইনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শৈবাল ফুড চেইনের প্রধান উৎপাদক হিসেবে কি করতেছে? কাজ করতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা মনে রাখবো। এরপর দেখো বায়োফুয়েল। এখন দেখো, বায়ু শব্দের অর্থ হচ্ছে জীব, ফুয়েল মানে হচ্ছে জ্বালানি। অর্থাৎ জীব থেকে যে জ্বালানি পাবো সেটাই হচ্ছে কি? ফুয়েল, বায়োফুয়েল, ঠিক আছে? সেটাই হচ্ছে কি? ফুয়েল, বায়োফুয়েল। আচ্ছা, এখন দেখো, আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ হচ্ছে বায়োফুয়েলের ব্যাপারটা একটু যদি লক্ষ্য করো। আচ্ছা, তাহলে বায়ু মানে হচ্ছে জীব, ফুয়েল মানে হচ্ছে জ্বালানি। তাহলে যে জ্বালানিটা আমরা জীব থেকে পাবো সেটাকে বলবো বায়োফুয়েল বা বায়োডিজেল, ঠিক আছে? শৈবালের মধ্যে তোমরা জানো, শৈবালের কোষের ভিতরে বিভিন্ন রকম লিপিড, তারপর হচ্ছে বিভিন্ন তোমার কার্বোহাইড্রেট এগুলো থাকে। তো এগুলাকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পরিবর্তন করে বিভিন্ন রকম জ্বালানি তৈরি করা সম্ভব হয়েছে। সেজন্য শৈবালকে, এই লাইনটা একটু ইম্পর্টেন্ট, শৈবালকে কি বলা হয়েছে? সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল বলা হয়েছে, ঠিক আছে? আর এই কাজে ব্যবহার করা হয় তাকে বুট্রাইওকক্কাস ব্রাউনি নামক একটা শৈবালকে। এবার মনে রাখতে পারো, বুট্রাইও এটা ইউজ করে হচ্ছে বায়োফুয়েলের জন্য। তাহলে বায়োফুয়েল তৈরিতে কোন শৈবাল ব্যবহার করে? বুট্রাইওকক্কাস ব্রাউনি নামক এই শৈবালটা ব্যবহার করে। তারপর হচ্ছে দেখো, গোয়েন্দা সাবমেরিনের অবস্থান শনাক্তকরণে, ঠিক আছে? এটা কিভাবে করা হয় দেখো, গোয়েন্দা সাবমেরিনের অবস্থান শনাক্তকরণ। তো এটার ক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো হচ্ছে, এখানে যে শৈবালগুলো থাকে পানির মধ্যে, সমুদ্রের পানিতে যে নীলাভ সবুজ শৈবালগুলো থাকে বিশেষ করে, এরা হচ্ছে পানির অভ্যন্তরে যে সাবমেরিন থাকে, ঠিক আছে? ওই সাবমেরিন থেকে যে রেডিয়েশনগুলা, রশ্মিগুলা বের হয় যোগাযোগের জন্য সাবমেরিন, তো এই রেডিয়েশনগুলো তারা শোষণ করতে পারে। এই সায়ানোব্যাকটেরিয়াগুলো, সায়ানোব্যাকটেরিয়ার ভিতরে এক ধরনের রঞ্জক থাকে যেটাকে বলে ফাইকোবিলিন প্রোটিন। যেটাকে কি বলা হয়েছে? যেটাকে দেখো এখানে বলছে হচ্ছে ফাইকোবিলিন প্রোটিন। ফাইকোবিলিন প্রোটিন মূলত দুইটা প্রোটিনের সমন্বয়, সি ফাইকোইরিথ্রিন আর একটা হচ্ছে ফাইকোসায়ানিন। এই দুইটা প্রোটিনকে একসাথে ফাইকোবিলিন প্রোটিন বলে। তো এই ফাইকোবিলিন প্রোটিনগুলা কি করে, যেগুলো নীলাভ সবুজ শৈবালের ভিতরে থাকে, এরা রেডিয়েশনগুলো কি করে? শোষণ করে। তো এই যে নীলাভ সবুজ শৈবালের ভিতরে যে তোমার রশ্মিগুলা, যে সাবমেরিন থেকে যে রশ্মিগুলা নির্গত হয়েছে, এগুলা কি পরিমাণ তার ভিতরে উপস্থিত আছে, এটা তোমার হিসাব করে তুমি সমুদ্রের মধ্যে গোয়েন্দা সাবমেরিনের অবস্থান কি করতে পারো? নির্ণয় করতে পারো। আচ্ছা, তাহলে এটা গেল। এরপর হচ্ছে দেখো, সমুদ্রে মাছের অবস্থান। এখন দেখো, সমুদ্রের কোনো কোনো জায়গায় দেখা যায় কি, সমুদ্র পৃষ্ঠের কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে শৈবালের আধিক্যতা দেখা যায়। ধরো এটা সমুদ্রপৃষ্ঠ, তো তুমি যদি বিভিন্ন জায়গার মধ্যে প্রচুর পরিমাণে শৈবাল কি পায়? বৃদ্ধি পায়, ঠিক আছে? প্রচুর পরিমাণে শৈবাল কি পায়? বৃদ্ধি পায়। এখন তুমি যদি স্যাটেলাইটের পর্যবেক্ষণের মাধ্যমে স্যাটেলাইট দিয়ে ছবি তুলে দেখো হচ্ছে কোথায় কোথায় আসলে কি তোমার সমুদ্রের কোন জায়গাগুলোতে শৈবালের বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? এই জায়গাগুলো শনাক্ত করে ওই জায়গায় তোমার মাছের ট্রলার গিয়ে যদি জাল ফেলে তাহলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাবে। এই কথাটা বলছে যে সমুদ্রের মধ্যে মাছের অবস্থান নির্ণয়। তুমি যদি স্যাটেলাইট পর্যবেক্ষণের মাধ্যমে সমুদ্রের কোন জায়গায় শৈবাল অধিক জন্মিয়েছে সেটা দেখে পর্যবেক্ষণ করো, তাহলে যেখানে বেশি শৈবাল থাকবে সেখানে কিন্তু খাবারের আশায় অনেকগুলো মাছও থাকবে। সেই হিসেবে তুমি যদি ওই জায়গায় মাছ ধরতে যাও তাহলে বেশি পরিমাণে মাছ পাওয়া যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে আরেকটা বিষয় দেখো, এখানে হচ্ছে মাটির বয়স নির্ণয়ে, ঠিক আছে? এটা মাটির বয়স কিভাবে নির্ণয় করা হয় দেখো, ধরো কোনো একটা জলাশয়ের মধ্যে ডায়াটম শৈবালের কথা আমরা জানি, ডায়াটম শৈবাল, এগুলো হচ্ছে ডায়াটম শৈবাল, ঠিক আছে? ডায়াটম শৈবালের যে কোষ প্রাচীর, এটাকে আমরা প্রোস্টিউল বলি। ডায়াটম শৈবালের কোষ প্রাচীরটা হচ্ছে সিলিকাময়, ঠিক আছে? অর্থাৎ সিলিকন ডাইঅক্সাইড দিয়ে তৈরি, ঠিক আছে? যেটা হচ্ছে অনেকটা কাঁচের উপাদান, সিলিকন ডাইঅক্সাইড কাঁচের উপাদান। সেজন্য ডায়াটম শৈবালের যে কোষ প্রাচীর, এগুলো দেখতেও স্বচ্ছ কাঁচের মতো, ঠিক আছে? এখন এই ডায়াটম শৈবালের কোষ প্রাচীরটাকে আমরা কি বলতেছি? প্রোস্টিউল। এখন এই ডায়াটম শৈবালগুলো যখন মারা যায়, বুঝছো, তখন এরা কি হয়? সমুদ্র বা জলাশয়ের তলদেশে এভাবে কি হতে থাকে? তারা জমা হতে থাকে, ঠিক আছে? এখন জমা হবে এবং তার উপর মাটির আস্তরণ, ঠিক আছে? মাটির আস্তরণও পড়বে, ঠিক আছে? এরপর ধরো এখানে হচ্ছে বিভিন্ন মাটির লেয়ার তৈরি হবে। তার পরবর্তীতে ধরো এরকম স্তরে স্তরে
যে ডায়াটম শৈবালগুলোর যে কুশ প্রাচীর আছে, কুশ প্রাচীরগুলো সহজে পচে না, কারণ হচ্ছে এগুলো স্লিকাময়, ঠিক আছে? স্লিকাময় হওয়ার কারণে এগুলো পচে যায় না। তাহলে এগুলা মাটির বিভিন্ন স্তরের মধ্যে এরকম ট্র্যাপ হয়ে থাকে, জমা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এগুলা কি? এগুলা হচ্ছে ডায়াটম শৈবালের কি প্রাচীর? কুশ প্রাচীর, ঠিক আছে? আর এই কুশ প্রাচীরগুলো কার ভিতরে আছে? মাটির ভিতরে, সমুদ্রের তলদেশে মাটির ভিতরে এরকম ট্র্যাপ হয়ে থাকবে। এখন তুমি যদি সমুদ্রের তলদেশের মাটিগুলার বয়স নির্ণয় করতে চাও, তাহলে তুমি যদি ধরো এই লেয়ারটার ভিতর থেকে একটা ডায়াটম শৈবাল যদি কি করা হয়, ডায়াটম শৈবালের যে কুশ প্রাচীর আছে এটা বের করে তুমি যদি কার্বন ডেটিং প্রক্রিয়ায়, অর্থাৎ তেজস্ক্রিয়তা ক্ষয় এই টেকনিকের মাধ্যমে, কার্বন ডেটিং প্রক্রিয়ার মাধ্যমে এই যে তোমার কি আছে ডায়াটম শৈবালের কুশ প্রাচীরের বয়সটা নির্ণয় করতে পারো, তাহলে তুমি এই মাটির স্তরের বয়সটাও নির্ণয় করতে পারবা। কারণ এই ডায়াটম শৈবাল যখন মারা গেছিল বা এটার বয়স যত, মাটির স্তরটার বয়সও তত। কারণ কি? এই মাটির স্তরটা কিন্তু ওই সময়ের, যে সময় ডায়াটমটা কী ছিল, এখানে মরে পড়েছিল, ঠিক আছে? তাহলে তুমি সমুদ্রের তলদেশে যে মাটির মধ্যে লেয়ারে লেয়ারে বিভিন্ন রকম কি দেখবা, ডায়াটম শৈবালের কুশ প্রাচীর পড়ে থাকবে, ঠিক আছে? কুশ প্রাচীরগুলো কিন্তু পচে যাবে না, কারণ হচ্ছে এগুলা কি নির্মিত? এগুলো হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড নির্মিত, সেজন্য পচে যাবে না। তাহলে কুশ প্রাচীরগুলোকে তুমি যদি কার্বন ডেটিং প্রক্রিয়ায় কি করো, ওই কুশ প্রাচীরগুলোর বয়স নির্ণয় করতে পারো, ঠিক আছে? ডায়াটম শৈবালের কুলসের বা কুশ প্রাচীরের, তাহলে তুমি কিন্তু ওখানকার যে মাটি, যে ডায়াটম শৈবালটা যে মাটির ভিতরে আবদ্ধ ছিল, ওই মাটির বয়সও নির্ণয় করতে পারবে। তাহলে বোঝা গেল কি? এখন দেখো কি বলছে, মাটির বয়স নির্ণয়। জলাশয়ের তলদেশে মাটির স্তরে জমাকৃত ডায়াটম কুলসের কার্বন ডেটিং করে মাটির বয়সও কি করা যায়, নির্ণয় করা হয়ে থাকে। তাহলে আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এরপর দেখো, এরপর লক্ষ্য করো আরও কয়েকটা কাজ, এরপরের মধ্যে আরও কি কি কাজ আছে দেখো একটু। মাটির বয়স নির্ণয় এত পর্যন্ত আমরা পড়লাম। এর পরবর্তী কাজ হচ্ছে তোমার দেখা যাচ্ছে মানুষের খাদ্য হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে? যেমন ধরো এখানে মানুষের খাদ্য হিসেবে ব্যবহার হয় হচ্ছে আলবা লেকটুকা, ঠিক আছে? এটা দিয়ে আমরা রাখবো, এটাকে কিন্তু লেকটুকা, এটা দিয়ে আমরা রাখবো লেটুস, ঠিক আছে? এটাকে সি লেটুসও বলে, ঠিক আছে? বা সামুদ্রিক লেটুস। এটা দেখতে অনেকটা লেটুস পাতার মতো, ঠিক আছে? যেটা আমরা সালাদের জন্য ব্যবহার করে থাকি অনেকে, যে আলবা লেকটুকা, এই বা এটাকে মনে করবো এটা হচ্ছে সি লেটুস, অর্থাৎ সমুদ্রের লেটুস বলা হয় এটাকে, যেহেতু এই শৈবালটা সমুদ্রে জন্মায়। তাহলে আলবা লেকটুকা, এটা লেটুস মনে রাখবা, লেটুস পাতা আমরা খাই, তার মানে মানুষের খাদ্য হিসেবে এই আলবা লেকটুকা ব্যবহার হয়ে থাকে। তারপর হচ্ছে আরেকটা ক্লোরেল্লা। ক্লোরেল্লা হচ্ছে এককুশি সবুজ শৈবাল, নাম থেকে বোঝা যাচ্ছে ক্লোরেল্লা। তো ক্লোরেল্লাও তোমার মানুষ এটা খাবার হিসেবে ব্যবহার করে, যেটার মধ্যে প্রচুর ভিটামিন পাওয়া যায়। তাহলে কোনটা কোনটা খাবার হিসেবে ব্যবহার করে মানুষ? আলবা লেকটুকা বা যেটাকে বলা হয় সামুদ্রিক লেটুস, আর একটা হচ্ছে তোমার ক্লোরেল্লা নামক একটা শৈবাল আছে, এককুশি শৈবাল, যেটা খাবার হিসেবে ব্যবহার করে, কারণ এর মধ্যে প্রচুর ভিটামিন পাওয়া যায়। এরপর হচ্ছে পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। পশু খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে লার দিয়ে আমরা রাখবো হচ্ছে লেমিনারিয়া স্যাকারিনা, এটা ব্যবহার হয়। এলারিয়া, তারপর হচ্ছে রুডাইমেনিয়া। এই তিনটা শৈবাল ইউরোপের বিভিন্ন দেশে কি বলছে, পশু খাদ্য হিসেবে কি হয়, ব্যবহার হয়ে থাকে। তারপর হচ্ছে ফিল্টার তৈরিতে, ঠিক আছে? দেখা যাচ্ছে পানি বিশুদ্ধ করার জন্য, পানিকে বিশুদ্ধ করার জন্য যে ফিল্টার তৈরিতে কিন্তু শৈবাল ব্যবহার করা হয়, এবং শৈবাল থেকে যে ফিল্টারটা তৈরি হয় এখানে কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো কিন্তু আটকে যায়। তো ফিল্টার তৈরিতে কোন শৈবালটা ব্যবহার করা হয়? ফিতুফোরা, এটাও মনে রাখতে পারো। ফিল্টার তৈরিতে ফিতুফোরা ব্যবহার হয়। ফিল্টার তৈরিতে কোন শৈবাল? ফিতুফোরা ব্যবহার হয়। ফিল্টার তৈরিতে ফিতুফোরা, ফিতুফোরা, এবার মিলাই পড়বা। ফিল্টার তৈরিতে ফিতুফোরা শৈবাল ব্যবহার হয়ে থাকে। তাইলে আশা করছি আমরা এই বিষয়গুলা, কাজগুলা আশা করছি বুঝতে পারছি। তাহলে আমাদের এখানে কি কি কাজ আছে দেখো, কি কি কাজ আমরা পড়লাম। এখান থেকে আমরা পড়লাম হচ্ছে শৈবালের উপকারিতার মধ্যে কি কি কাজ আমরা দেখলাম। দেখো এর মধ্যে আছে কি, এর মধ্যে আমরা দেখলাম হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ, এগুলো তোমরা মেন যে কিওয়ার্ডগুলো এগুলো পড়বা। অক্সিজেন যোগ, মাটিতে মুক্ত নাইট্রোজেন সম্বন্ধন, পরিবেশ দূষণ রোধ, তারপর হচ্ছে উৎপাদক হিসেবে ভূমিকা, বায়োফুয়েল তৈরিতে, গোয়েন্দা সাবমেরিনের অবস্থান শনাক্তকরণে, সমুদ্রে মাছের অবস্থান শনাক্তকরণে, মাটির বয়স নির্ণয়, মানুষের খাদ্য হিসেবে, পশুর খাদ্য হিসেবে এবং শৈবাল থেকে ফিল্টার তৈরিতে। এই বিষয়গুলো মনে রাখবা। পরীক্ষা আসলে এই বিষয়গুলোর প্রেক্ষিতে তুমি একটা লাইন লিখে দিবা, তাহলে দেখা যাচ্ছে তোমার এই আনসারটা হয়ে যাবে অর্থনৈতিক গুরুত্বের। এরপর হচ্ছে উপকারী ভূমিকা তো দেখলাম, এরপর দেখবো আমরা শৈবালের অপকারী ভূমিকা, ঠিক আছে? শৈবালের কি ভূমিকা? অপকারী ভূমিকা। অপকারী ভূমিকার মধ্যে একটা হচ্ছে প্রথম যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়াটার ব্লুম। দেখো ব্লুম শব্দের অর্থ হচ্ছে বিকশিত হওয়া। আমরা বলি না এই ব্লুম হচ্ছে অর্থাৎ ফুটা, ফুল ফুটে বলি না, এটাকে বলে ব্লুম হওয়া। তাহলে ব্লুম শব্দের অর্থ হচ্ছে বিকশিত হওয়া বা ফুটা। এখন যদি কোনো জলাশয়ের মধ্যে
পুকুরের পানিতে বলো বা যে কোনো জলাশয়ের মধ্যে খাদ্য পুষ্টির পরিমাণ বেড়ে যায়, তখন এই জলাশয়ের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে নীলাভ সবুজ শৈবাল জন্মায়, ঠিক আছে। তো যখন পুকুর বা জলাশয়ের মধ্যে কি হয়, পুষ্টির পরিমাণ বেড়ে যাবে, তখন কি হবে, অধিক পরিমাণে কি বলতেছে, নীলাভ সবুজ শৈবাল জন্মাবে। এবং এই নীলাভ সবুজ শৈবাল, যাদেরকে সায়ানোব্যাকটেরিয়া বলো, জন্মানোর কারণে পুকুরের পানিটা একদম নষ্ট হয়ে যাবে, ব্যবহার অনুপযোগী হয়ে যাবে, খাবার অনুপযোগী হয়ে যাবে, ঠিক আছে, ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। এই ঘটনাকে বলতেছে ওয়াটার ব্লুম। তাহলে পুকুর বা জলাশয়ের পানিতে অতিরিক্ত পুষ্টির কারণে নীলাভ সবুজ শৈবাল অতিমাত্রায় বৃদ্ধি পায়, এই ঘটনাকে কি বলতেছে, ওয়াটার ব্লুম বলতেছে। আর এতে জলাধারের পানি কি হয়, তোমার দূষিত হয়, খাবার এবং ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। তো এটা জলাধারের মাছ মরে যায়, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে শৈবাল যখন জন্মাবে, তখন এখানে তোমার এই শৈবালগুলোর কারণে পানি দূষিত হবে, শৈবালগুলো জন্মাচ্ছে, কিছু পচে যাচ্ছে, মরে যাচ্ছে, তাহলে পানিটা একদম তোমার দুর্গন্ধযুক্ত বা তোমার এখানে অন্যান্য জলজ প্রাণী যারা আছে তাদের জন্য তোমার টক্সিন হয়ে যাবে, বিষাক্ত হয়ে যাবে, ফলে জলজ প্রাণী যেমন মাছও এখানে মারা যাবে, ঠিক আছে, ওয়াটার ব্লুম হলে। তারপর হচ্ছে কারা কারা ওয়াটার ব্লুম ঘটায়, এটাকে এরকম মনে রাখতে পারো, MNO, মাইক্রোসিস্টিস, নস্টক এবং ওসিলেটোরিয়া, ঠিক আছে, MNO। এরা কি করে, MNO, ওসিলেটোরিয়া, মাইক্রোসিস্টিস এবং কি নস্টক, এই সায়ানোব্যাকটেরিয়াগুলো কি করে ওয়াটার ব্লুম করায়, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে উদ্ভিদের রোগ সৃষ্টি করে। সাধারণত শৈবাল তেমন উদ্ভিদের রোগ তৈরি করে না, বিশেষ করে হচ্ছে ছত্রাক সবচেয়ে বেশি রোগ তৈরি করে, মানুষ বলো, উদ্ভিদে বলো বা অন্যান্য প্রাণীতে বলো রোগ তৈরি করে। উদ্ভিদে তেমন শৈবালের রোগ তৈরি করে না, তবে একটা রোগের কথা এখানে বলা আছে, সেটা মনে রাখবে, সেটা হচ্ছে সেফালিউরাস বিরুসেন্স। সেফালিউরাসের সেফাল দিয়ে মনে রাখবো হচ্ছে চা এবং কি কপি, চায়ের পরিবর্তে অনেকে চা খায়, কেউ কপি খায়, ঠিক আছে, এভাবে মনে রাখবা। সেফালিউরাস বিরুসেন্স হচ্ছে চা কপিতে কি করে গাছের মধ্যে রোগ সৃষ্টি করে, আরেকটা গাছ চা কপি ম্যাগনোলিয়াতে রোগ সৃষ্টি করে, এটা মনে রাখবা। এবং চা কপির কি হয়, ফলন কমে যায়। আচ্ছা, মাছের রোগ সৃষ্টি করে কোনটা, মাছের ফুলকার মধ্যে একটা রোগ সৃষ্টি করে, যেটাকে বলা হচ্ছে ওইডিগোনিয়াম, ঠিক আছে, ওইডিগোনিয়ামের জি দিয়ে মনে রাখবো হচ্ছে জাল। তো আমরা জাল ফেলি কোথায় রে, মাছ ধরতে, ঠিক আছে, তাহলে মাছের ফুলকাতে তাহলে কি করবে, ওইডিগোনিয়াম মাছের ফুলকায় রোগ সৃষ্টি করে। ওরিগোনিয়ামের জি দিয়ে জাল দিয়ে আর একটা কথা মনে রাখতে পারো, ওরিগোনিয়ামের যে ক্লোরোপ্লাস্ট আছে, এই ক্লোরোপ্লাস্টকে বলা হয় জালিকাকার ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। এটার ক্লোরোপ্লাস্ট কীরকম, জালিকাকার, এটার ক্লোরোপ্লাস্ট হচ্ছে জালিকাকার, এটা মনে রাখতে পারো। তাহলে ওরিগোনিয়াম কি করে, মাছের ফুলকায় রোগ তৈরি করে। তা হচ্ছে স্থাপনার ক্ষতি। দেখো, কখনো যদি মানে বর্ষার সময় বৃষ্টিপাত হয়, দেখা যাচ্ছে স্থাপনার যে দেওয়াল আছে, দেওয়াল ভিজে যায়, তখন তোমার দীর্ঘদিন এগুলা যদি বৃষ্টিপাত হয়, স্যাঁতসেঁতে দেওয়াল হওয়ার কারণে, পানিযুক্ত দেওয়াল হওয়ার কারণে আমরা দেখি এখানে এক প্রকার সবুজ আস্তরণ পড়ে যায়, ঠিক আছে, যেগুলো হচ্ছে মূলত শৈবাল। তো সবুজ আস্তরণের কারণে কি হয়, যে দালানের যে সৌন্দর্য আছে এটা নষ্ট হয় এবং ক্ষতি হয়, এটা একটু মনে রাখিও, স্থাপনার ক্ষতি। তারপর হচ্ছে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যায়। আমরা দেখি হচ্ছে কোথাও যদি বৃষ্টি পড়ে পানি জমে থাকে, অথবা যে সমস্ত জায়গাগুলোর মধ্যে পুকুরের ঘাট আছে, যে উজুর ঘাট আছে, ঠিক আছে, বা পুকুরের ঘাট আছে, বাথরুমের মেঝে, ঠিক আছে। আচ্ছা, তো এই যেখানে তোমার কি হয়, পানির পরিমাণ সবসময় ভেজা থাকে, ওই জায়গাগুলোতে দেখা যাচ্ছে নীলাভ সবুজ শৈবাল জন্মায়। নীলাভ সবুজ শৈবালের একটা আবরণ আছে, যেটাকে মিউসিলেস আবরণ বলে, তাদের দেহের আবরণ বা আবরণটা একটু মিউসিলেস থাকার কারণে পিচ্ছিল হয়। তো ওই পিচ্ছিল আবরণের কারণে মেঝে বা পুকুরের ঘাট বলো, ঠিক আছে, নদীর ঘাট বলো, এগুলা কি হয়ে যায়, পিচ্ছিল হয়ে যায়, ঠিক আছে। ফলে কি হয়, পা পিছলে পড়ে গিয়ে অস্থিভঙ্গ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে আমরা এখান থেকে কি মনে রাখবো, দেখো তো ভাই, এখান থেকে মনে রাখবো অপকারী ভূমিকার মধ্যে কি মনে রাখবো, ওয়াটার ব্লুম সৃষ্টি করতে পারে, উদ্ভিদের রোগ সৃষ্টি করতে পারে সেফালিউরাস বিরুসেন্স দ্বারা, যেটা চা কপি এবং ম্যাগনোলিয়া গাছ হয়, চা কপির ফলন কমিয়ে দেয়, মাছের রোগ সৃষ্টি করে, মাছের ফুলকায় ওরিগোনিয়াম, এটা একটা শৈবাল, এই শৈবালটা কি করতে পারে, তোমার ফুলকায় রোগ তৈরি করতে পারে, স্থাপনার ক্ষতি করতে পারে, স্থাপনার দেয়ালের মধ্যে তোমার শৈবাল জন্মিয়ে তোমার ক্ষতি করতে পারে, সৌন্দর্য নষ্ট করতে পারে, রাস্তাঘাট কি করতে পারে, শৈবাল জন্মিয়ে যেখানে পানি জমে থাকে সবসময় সেখানে পিচ্ছিল হয়ে যেতে পারে, যার ফলে কি হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে এই বিষয়গুলো আমরা মনে রাখবো। এই যে অপকারী এবং উপকারী দিকগুলো, এগুলো অবশ্যই আমরা পড়ে নেব, কারণ হচ্ছে এগুলা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন
আসতে পারে, যেটা তোমার অনেক ক্ষেত্রে 4 নাম্বারের জন্য ঘয়ের জন্য প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, দুইটাই পড়ে নিবা, ঠিক আছে। আচ্ছা, তো আশা করতেছি শৈবাল পার্টটা আমাদের শেষ হলো এবং তোমরা পড়ে নিলে আরও বেশি ভালো করে ব্যাপারটা যদি আরেকবার পড়ে নাও ভিডিও ক্লাস দেখে, তাহলে তোমাদের সব কিছু ইনশাল্লাহ আয়ত্তে চলে আসবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।